হ্যাঁ দাদা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, রেকর্ড অলরেডি অন হয়ে গেছে। দেখেন, তো যে ঈদের আমাদের লম্বা একটা ছুটি আছে, প্রায় 9 থেকে 10 দিন লম্বা একটা ছুটি, আর ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস। তো ঈদের আগে আমরা যে ক্লাসটি নিবো এখানে যে টপিকগুলো পড়াশোনা করবো, ঈদে মনে হয় না যে খুব বেশি পড়াশোনা আপনারা বাসায় গিয়ে করতে পারবেন, তারপর চেষ্টা করবেন যদি কিছুটা সম্ভব হয় করে এগিয়ে রাখার জন্য, কারণ 9টা দিন কিন্তু অনেক। 9 দিনে যদি কিছু যদি পড়া না হয়, তো মনে হবে কি আপনি অনেকটা পিছিয়ে গেছেন। এর কারণ কি, অনেক কিছু আছে যেটা আপনি ভুলে যাবেন, মনে থাকবে না। তো ট্রাই করবেন জাস্ট নতুন কিছু যদি না পড়তে পারেন, জাস্ট কিছুটা যদি সম্ভব হয় রিভিশন দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনাদের একটা স্ট্র্যাটেজি হবে এক্সামে সবার বাকিদের থেকে একটু এগিয়ে থাকার জন্য। আর যেহেতু ট্যাক্সটা যেহেতু একটু বড় কোর্স, অন্য যেসব কোর্সের থেকে একটু টিপিক্যাল, তো এটার উপর একটু বেশি ইফোর্ট দিতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। তো আজকে আমাদের যে ক্লাস, আমরা আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা দেখবো। সেখানে আমাদের আছে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন। তো আজকের ক্লাসে আমরা এনবিআর এর যে বিভিন্ন প্রকার ফাংশন, কিভাবে কাজ করে, যদি কখনো ট্যাক্স নিয়ে যে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, এইসব ঝামেলা কিভাবে রিজলভ করা হয়, তো আজকে তো আমরা এইসব বিষয়গুলো দেখবো। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু কনফার্ম করবেন স্ক্রিনটা শো হয় কিনা। আর যেহেতু আমরা অনলাইন ক্লাসে আছি, অনেক সময় কি সাউন্ডে একটু সমস্যা হয়। যদি এরকম কোনো সমস্যা ফেস করেন সাথে সাথে জানাবেন। আচ্ছা, জি আমার দাদা, স্ক্রিনটা কি দেখা আসছে? যাচ্ছে। আচ্ছা, দেখেন, যেটা বলছিলাম আমাদের আজকে ইনকাম ট্যাক্স অথরিটি। তো আমাদের বাংলাদেশে যে ইনকাম ট্যাক্স, বাংলাদেশ ইনকাম ট্যাক্সের সুপ্রিম অথরিটি হচ্ছে এনবিআর। সব ধরনের কাজ কার আন্ডারে পরিচালিত হয়? এনবিআর আন্ডারে পরিচালিত হয়। দেখেন, এই যে এনবিআর হচ্ছে আমাদের ট্যাক্সের, এটা হচ্ছে টপে আছে। নর্মালি কি হয়, বিভিন্ন প্রকার যদি ম্যানেজমেন্ট চিন্তা করেন, লোয়ার ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট। নর্মালি কিন্তু এই যে তিনটা লেভেল, এরকম কিন্তু তিনটা লেভেল থাকে। এটা সচরাচর সবখানেই থাকে। তো এনবিআর হচ্ছে আমাদের টপ লেভেলে আছে। তো এখন যদি একটু চিন্তা করেন, আমাদের যে ইনকাম ট্যাক্স অথরিটি, এর হচ্ছে দুই প্রকারের কাজ আছে। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল। তো এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এই অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেছে কে? এনবিআর। এখানে ধরেন এই পুরো যে ট্যাক্সে যে ট্যাক্স ভ্যাট কাস্টমস, পুরো যে বিষয়টা আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, কিভাবে কাজ করা হবে, এইসব বিষয় এখানে দেখা হয়। যদিও আপনারা যারা যারা একটু এসে আছেন অনলাইন বা ধরেন নিউজ পেপার দেখেন, তারা হয়তো জানেন যে ঈদের পরপরই হয়তো এনবিআর ভাগ হবে। এনবিআর ভাগের দুটো ভাগ হবে, একটা হচ্ছিল এই অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে পলিসি মেকিং। দুটো ভাগ হয়ে যাবে। এখন দেখেন, এই যে অ্যাডমিনিস্ট্রেশনে বললাম যে এনবিআর হচ্ছে টপ। তো এই এনবিআর যে আমাদের এটা আছে, লেভেলটা আছে, বিভিন্ন লেভেল। এখানে কোন কোন ব্যক্তি আছে, এখানে ব্যক্তি বলতে কিন্তু এখানে বোঝাচ্ছিল ডেজিগনেশন, কোন ধরনের পদ আছে। তো এই যে প্রত্যেকটা যে পদ, এই সবার জন্য কিন্তু কাজের এরিয়া কিন্তু ডিফারেন্ট। তো যদি একটু খেয়াল করেন, মিডিল মিডিলের টপে আছে কে? কমিশনার অফ ট্যাক্সেস। এই যে এনবিআর আন্ডারে কিন্তু তিনটা জিনিস আছে আমাদের এখানে। আমাদের যে ইনকাম ট্যাক্সের এখানে কি কি আছে দেখেন, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, এরপর আছে ভ্যাট, এরপর হচ্ছে কাস্টমস। এই সবই কিন্তু আমাদের এনবিআর আন্ডারে। এই যে যে কমিশনার, এই প্রত্যেকটা যে ভাগ, প্রত্যেকটা ভাগে কিন্তু একজন করে কমিশনার আছে। কমিশনার অফ ট্যাক্স আছে, কমিশনার অফ ভ্যাট, কমিশনার অফ কাস্টমস, এরকম কিন্তু কমিশনার আছে। এবং অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের একজন করে হেড থাকে। যেমন কি আছে, ডিরেক্টর জেনারেল অফ ইন্সপেকশন। এরপর আছে কমিশন অফ ট্যাক্সেস, এলটিইউ। এলটিইউ হলো লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট। আমাদের এনবিআর কি করা হয়েছে, এই যে যে বিশেষ করে কোম্পানি যেগুলো যারা অনেক বেশি টাকা ট্যাক্স দেয়, এর একটা থ্রেশহোল্ড দিয়ে একটা এলটিইউ নামে আলাদা উইং করা হয়েছে। তো যারা ওই এলটিইউর আন্ডারে পড়ে, তারা হচ্ছে কিন্তু এলটিইউ যে ডিপার্টমেন্ট, ওইখানে গিয়ে সবকিছু করবে। এরপর ডিরেক্টর জেনারেল ট্রেডিং, ডিরেক্টর জেনারেল সিআইসি, কমিশন অফ ট্যাক্সেস, আপিলস, এরকম কিন্তু বিভিন্ন কি হয়েছে, ভাগ করা হয়েছে। মানে এটা কিন্তু আমাদের ওই অর্গানোগ্রাম বা আমাদের হায়ারার্কিতে এভাবে আসছে। তো এখানে যদি খেয়াল করেন, এই যে বটম, এই বটমে যেসব ব্যক্তিগুলো আছে, উম, যারা এই যে আমাদের ট্যাক্স নিয়ে কাজ করে, বেশিরভাগ কাজ কিন্তু এখানে হয়। এই যে ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, আর হচ্ছে ডেপুটি কমিশন অফ ট্যাক্সেস। যদি একটু খেয়াল করেন, আমাদের ট্যাক্স নিয়ে সচরাচর যে কাজগুলো হয়, মানে ট্যাক্স নিয়ে যে কাজগুলো, এর বেশিরভাগ কাজ কিন্তু ডেপুটি কমিশন অফ ট্যাক্সেস ডিসিটির আন্ডারে থাকে।
যেমন ধরেন যে আমরা ওখানে দেখছিলাম যে যদি কোনো একটা বিদেশি কোম্পানি যারা বাংলাদেশের যে ইনকাম ইয়ার এর বাইরে গিয়ে অন্য কোনো ইনকাম ইয়ার ফলো করতে চায় তাকে কি করতে হবে, ডিসিটির পারমিশন নিতে হবে। এরকম আরো অনেক কাজ আছে যেখানে ডিসিটির পারমিশন নিতে হয়, বা ধরেন ওই কাজগুলো ডিসিটির আন্ডারে থাকে। আর একেবারে যে লোয়ার ইন্সপেক্টর অফ ট্যাক্সেস, সে হচ্ছে ধরেন একবারে জুনিয়র লেভেলে কাজগুলো করে থাকে তার সহায়ক হিসাবে। এই যে ডেজিগনেশন বা বিভিন্ন আমাদের অর্গানাইজম, এটা হচ্ছে এনবিআর অ্যাডমিনিস্ট্রেশন। আর আরেকটা সাইড কি বললাম, কোয়াসি জুডিশিয়াল। এই কোয়াসি জুডিশিয়াল বিষয়টা হচ্ছে এরকম, জুডিশিয়াল বলতে কি বোঝায়, যাদের হচ্ছে বিচারিক ক্ষমতা আছে, এরা এটাকে বলা হচ্ছিল জুডিশিয়াল। বাট আমাদের এখানে কোয়াসি ব্যবহার করছে কেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণরূপে জুডিশিয়াল না, মানে একটা মানে জুডিশিয়ালের মতোই। এই জন্য এটাকে বলা হচ্ছে কি কোয়াসি জুডিশিয়াল। এখানে কি আছে, ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল। দেখেন তো এখানে কি হবে, ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল, ট্যাক্স আপিল হয়। এই যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি বলেন, কোম্পানি, এরা যে ট্যাক্স সাবমিট করে বা আদার যে সব বিষয়গুলো আছে, তো এখানে যদি এমন হয় এনবিআর এর যে পার্সোনাল তার সাথে যদি এরকম মতবিরোধ হয়, তখন কি হবে, আপিলেটের বিষয় চলে আসে। ধরেন একটা কোম্পানি কি করছে, সে আইটি রিটার্ন সাবমিট করছে 1 মিলিয়ন ট্যাক্স দেখাইয়া, সেই রিটার্ন সাবমিট করছে 1 মিলিয়ন ট্যাক্স দেখি। আর ডিসিটি অ্যাসেস করছে, ডিসিটি অ্যাসেস করে বলছে তার ট্যাক্স হবে 1.5 মিলিয়ন। এখন ডিসিটি কিন্তু 1.5 মিলিয়ন অ্যাসেসমেন্ট করে, সে কিন্তু অ্যাসেসমেন্ট অর্ডার দিয়ে দিছে, এবং অ্যাসেসমেন্ট অর্ডার দিয়ে বলছে যে আপনার ট্যাক্স 1.5 মিলিয়ন, 1 মিলিয়ন পে করছেন, আর বাকি যে 0.5 মিলিয়ন এইটা সে ফর 1 মান্থের মধ্যে পে করতে হবে। এটা কিন্তু সে অ্যাসেসমেন্ট অর্ডার দিয়ে দিচ্ছে। এখন এই যে অ্যাসেসমেন্ট অর্ডারটা দিয়ে দিল, তো কোম্পানির সাথে সাথে বাকি টাকা দিয়ে দেবে ট্যাক্স? কোম্পানি কিন্তু দিবে না। কোম্পানি কি চাইবে, যে সে ইসে আসার জন্য যদি এরা কম টাকা পে করতে পারে। যদি সে কোনো কিছু না করে অ্যাসেসমেন্ট অর্ডার মেনে নেয়, তবে সে কিন্তু 0.5 মিলিয়ন ট্যাক্স পে করে দিবে। আর অথবা সে কি করতে পারে, সে কিন্তু তার ট্যাক্স লাইবিলিটি কমানোর জন্য আপিল করতে পারে। তো যখনই আপিল করবে, তখন কিন্তু আমাদের যে আপিল, সেই আপিল আন্ডারে চলে আসবে। প্রথমে আসছিল এই কমিশন অফ ট্যাক্সেস আপিলস, ওই আপিলস ওইখানে আসে। এরপর আসছিল ট্যাক্স ট্রাইব্যুনালে। তার মানে এই ট্যাক্সের বিভিন্ন যে বিষয়গুলো, সেটা ট্যাক্সের ট্যাক্স লাইবিলিটি হোক, ভ্যাট রিটার্ন হোক, বা আদার ট্যাক্সের যেসব বিষয়গুলো আছে, এর আলটিমেট যে আপিল, সেটা থাকে কোথায়, ট্যাক্স ট্রাইব্যুনালে। এটা কিন্তু এনবিআর এর আন্ডারে। দেখুন আমাদের এনবিআর এর স্ট্রাকচার। এখন দেখেন এনবিআর এর ফাংশনস, আমরা এনবিআর এর কিছু ফাংশন দেখি যাতে আমরা বুঝতে পারবো এনবিআর আসলে কি কি কাজ করে। আমরা তো নর্মালি জানতেছি যে এনবিআর হচ্ছে আমাদের ট্যাক্স বেটের কাজগুলো করে, বাট আমরা এখানে আরো কিছু জিনিস দেখবো যে এর বাইরে গিয়েও আর কিসব কাজ আছে যেগুলো এনবিআর করে থাকে। তো এখানে প্রথমে কি বলছি, এনবিআর হচ্ছে হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি। আমাদের বাংলাদেশে হাইয়েস্ট এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে এনবিআর। এরপর কি বলছে, এই জিনিসটা একটু খেয়াল করেন, বলছে কি দা এনবিআর ইজ এম্পাওয়ার্ড টু মেক নেসেসারি রুলস কনসার্নিং ইনকাম ট্যাক্স ম্যাটার্স। তার মানে এনবিআর কে কি করা হয়েছে, এম্পাওয়ার্ড, তাকে ক্ষমতা বা পাওয়ার দেওয়া হয়েছে। কোন ধরনের পাওয়ার দেওয়া হয়েছে, টু মেক নেসেসারি রুলস, প্রয়োজনীয় রুল বানানোর জন্য, কনসার্নিং ইনকাম ট্যাক্স ম্যাটার, মানে ইনকাম ট্যাক্স ম্যাটার নিয়ে যদি প্রয়োজনীয় কোনো রুল দরকার হয়, ওই রুলটা এনবিআর করতে পারবে। ঠিক এই জন্য কিন্তু দেখবেন যে এনবিআর কিন্তু বিভিন্ন সময় এসআর ইস্যু করে, যে ইস্যু অর্ডার ইস্যু করে। তো এইগুলো এনবিআর কেন করতেছে, কারণ তাকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে। এখন এর বাইরে কি আছে দেখেন, নাম্বার 1 কি বলছে, টু ডিক্লেয়ার এনি ফরেন আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন। কোন ফরেন আনইনকর্পোরেটেড অ্যাসোসিয়েশন সে যদি বাংলাদেশে বিজনেস করে, তাহলে সে কি হিসেবে থাকবে, সে কি হিসেবে থাকবে, নমিনাল কি জানি, সে থাকবে কি হিসেবে, কোম্পানি হিসেবে। এবং সে বাংলাদেশের কোম্পানি হিসেবে থাকবে, এটা ডিক্লেয়ার কি করবে, এটা ডিক্লেয়ার করছে এনবিআর। এরপরে 2 নম্বর কি বলছে, টু ডেলিগেট পাওয়ার্স, পাওয়ার ডেলিগেট করবে বা পাওয়ার ক্ষমতা অর্পণ করবে অফ এনি ইনকাম ট্যাক্স অথরিটি। এই যে আমাদের ইনকাম ট্যাক্স অথরিটি, আমরা একটু যে হায়ারার্কিটা দেখলাম, এই হায়ারার্কিতে যেসব ব্যক্তিবর্গ আছে বা যেসব পোস্ট আছে, ওই বিভিন্ন যে পোস্ট, প্রত্যেকটা পোস্টের এরিয়া অফ ওয়ার্ক কিন্তু সেপারেট। আর যেহেতু সবারই এরিয়া অফ ওয়ার্কস সেপারেট, ডিফারেন্ট, সো তাকে প্রত্যেকে কিন্তু আমাকে কি করতে হবে, অথরিটি বা পাওয়ার দিতে হবে। যদি তাকে কাজ করার পাওয়ার দেওয়া না হয়, তাহলে সে তো কাজ করতে পারবে না। এই যেটা বলা হচ্ছে কি, এই ইনকাম ট্যাক্স অথরিটি তা কি করবে,
টু ডেলিগেট পাওয়ারটা ডেলিগেট করবে। তো এইখানে যে কাউকে করতে পারে, এনবিআর যাকে ঠিক মনে করবে তাকে সেই পরিমাণ পাওয়ার এবং স্কোপ ওয়ার্ক দেবে। নাম্বার 4 খেয়াল করেন, বলছে কি টু ডিটারমাইন দ্য প্লেস অফ অ্যাসেসমেন্ট অফ এসএসসি বাই ইস্যুইং অর্ডার। একজন এসএসসি কোথায় অ্যাসেস হবে এটা ডিটারমাইন করতেছে, ডিটারমাইন করবে কিন্তু এনবিআর। যেমন ধরেন একজন ব্যক্তি, ধরেন যে এখানে আপনারা যারা আছেন তাদের মধ্যে একজন, ধরেন আপনাদের বাড়ি যশোরে, আপনার সবকিছু যশোরে, বাট আপনি জব করতেছেন ঢাকা, আপনি জব করেন ঢাকা। এখন কথা হলো আপনি যখন রিটার্নটা সাবমিট করবেন, আপনি কোথায় সাবমিট করবেন? আপনি কি ঢাকায় সাবমিট করবেন নাকি যশোরে সাবমিট করবেন? তো এই যে ইস্যুটা এখানে কি বলছে, টু ডিটারমাইন দ্য প্লেস অফ অ্যাসেসমেন্ট, কোন প্লেসে অ্যাসেসমেন্ট হবে এটা কে ঠিক করে দিচ্ছে? এনপিআর ঠিক করে দিচ্ছে। তো এনপিআর এখানে কি করে, এনপিআর এখানে কিন্তু রুলস এবং পলিসি আছে যে কিভাবে আমরা এটা নির্ধারণ করা হবে। তো সেই অনুযায়ী আমরা কি করব, ওই ব্যক্তি ওই এলাকায় করবে। যেমন ধরেন এই যে এক্সাম্পলটা বললাম যে বাড়ি যশোর জব করে ঢাকা, তো সে কিন্তু অ্যাসেস্ট হবে কিন্তু ঢাকাতে, সেটা সাবমিট করবে ঢাকাতে। তো এই যে সে যে ঢাকায় সাবমিট করবে যশোর না হয়ে, এটা কে বলে দিছে? এটা এনবিআর ঠিক করে দিচ্ছে। এরপর 5 নম্বরে দেখেন, বলছে কি টু ইস্যু অর্ডার্স ডিরেকশনস অর ইনস্ট্রাকশনস। অর্ডার দিতে পারবে, ডিরেকশন দিতে পারবে এন্ড ইনস্ট্রাকশন দিতে পারবে টু অল অফিসার্স এন্ড আদার পারসনস, যে কোনো মানে সব ধরনের অফিসার এবং যে কোনো ব্যক্তিকে এনগেজড ইন দ্য পারফরমেন্স অফ এনি ফাংশন আন্ডার দ্য অ্যাক্ট। এই অ্যাক্ট মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে এই বিভিন্ন যে কাজ বা ফাংশন করার জন্য যেসব ব্যক্তি বা অফিসের দরকার, তাদের যে কাউকে এনগেজ করতে পারবে, অর্ডার, ডিরেকশন এবং ইনস্ট্রাকশন দিতে পারবে। এরপরে 7 নম্বরে খেয়াল করেন, 7 নম্বরে কি বলছে, টু রিকগনাইজ এন্ড অথরাইজ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, প্র্যাকটিসিং কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারিজ, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এন্ড আদার প্র্যাকটিসিং মেম্বার অফ দ্য বডিজ ফর কি কাজে? এখানে যে ব্যক্তিগুলো আছে সিএ, সিএমএ, সিএস এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মানে আইটিপি, বলছে কি ফর অ্যাপিয়ারেন্স ইন ইনকাম ট্যাক্স ম্যাটার্স অ্যাজ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। দেখেন এই বিষয়টা যদি বুঝতে চান, এই যে একটু যেটা এক্সাম্পল বললাম যে এবিসি কোম্পানি, তার যে ট্যাক্সের যে ঝামেলাটা হয়েছে, তার ট্যাক্সের ঝামেলাটা হয়েছে, ধরেন ওই কোম্পানি কি করলো, আপিল করছে। কোম্পানি যখনই আপিল করবে তখন কি হবে, আপিলের শুনানি হবে। ওই আপিলের শুনানিতে কি করতে হবে, এই এবিসি কোম্পানিকে কি করতে হবে, তাকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, তাই না? এটুকু তো বুঝছেন, যদি তাকে কি করতে হবে, আপিলে তাকে প্রেজেন্ট হইতে হবে। এখন কথা হলো এই যে আপিলে সে যে প্রেজেন্ট হবে, এখানে কে হতে পারবে? সে নিজে হতে পারবে অথবা তার পক্ষে কেউ হতে পারবে। তাহলে কি হলো, নাম্বার 1 নিজে হিমসেলফ হতে পারবে, মানে সে নিজে যাবে, নিজে এসে এখানে যাবে, অথবা কি পাঠাবে, তার প্রতিনিধি পাঠাবে। ওটা কি রিপ্রেজেন্টেটিভ, এই যে এইটা মানে তার পক্ষে সে অন্য কাউকে পাঠাবে। এই যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, এই অথরাইজড রিপ্রেজেন্টেটিভ কে কে হতে পারবে এবং কে কে হতে পারবে না, এই বিষয়টা কে নির্ধারণ করে দিচ্ছে? এনবিআর ঠিক করে দিবে। এরপরে নাম্বার 9 খেয়াল করেন, বলছে কি টু অ্যালাউ ট্যাক্স হলিডে অর ট্যাক্স এক্সেম্পশন। এই যে ট্যাক্স হলিডে এবং ট্যাক্স এক্সেম্পশন, এটা কে দিচ্ছে? টু অ্যাপ্রুভ আন্ডারটেকিংস এন্ড ক্যান্সেল দেম। এটা হচ্ছে এনবিআর ঠিক করে দেয়। ধরেন কোন একটা এরিয়া, এই যে বাংলাদেশে যে এইগুলো তৈরি হইতেছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলো, এই যে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলো তৈরি হইতেছে, এনবিআর কি করছে, একটা এসআর ইস্যু করছে এবং ওইখানে বলে দিছে এইসব জোনে যদি কেউ বিজনেস করে, মানে ওখানে যদি কেউ তার ফ্যাক্টরি করে বিজনেস করে, সেক্ষেত্রে সে 10 ইয়ার্স ট্যাক্স বেনিফিট পাবে। এই যে তাকে যে 10 ইয়ার্স ট্যাক্স বেনিফিট দিল, এটা কে ইস্যু করছে বা এটা কে ঘোষণা করলো? এনবিআর ঘোষণা করছে। তার মানে এই অথরিটিটা এনবিআর এর। আবার যদি কোনো জায়গা থেকে এরকম বেনিফিট, ট্যাক্স হলিডে বা ট্যাক্স এক্সেম্পশন বেনিফিট বাদ দিতে চায়, ক্যান্সেল করে, সেই ক্যান্সেলটা কি করতে পারবে? এনবিআর করতে পারবে। তো এই যে ট্যাক্সের যে বিষয়টা, এটা কার সরি ট্যাক্স মানে ট্যাক্স এক্সামিশন এবং ট্যাক্স হলিডের বিষয়টা কার উপর দেওয়া আছে? এনবিআর এর উপর এটা দেওয়া হয়েছে। এরপর নাম্বার 10 কি বলছে, টু অ্যাকর্ড এন্ড উইথড্র, স্বীকৃতি দিতে পারে, স্বীকৃতি দেওয়া অথবা উইথড্র করা, রিকগনিশন।
কিসে দিবে এটা? সুপারএনুয়েশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড এন্ড পেনশন ফান্ড। এই যে আমাদের যে বিভিন্ন ফান্ড আছে, এই ফান্ড কি করতে হয়? এনবিআর দ্বারা অ্যাপ্রুভ হতে হয়। যদি এই ফান্ডগুলো এনবিআর দ্বারা অ্যাপ্রুভ হয়, ওই ফান্ডের ট্রিটমেন্ট এক প্রকার হবে, আর যদি অ্যাপ্রুভ না হয় ওইগুলো ট্রিটমেন্ট অন্যরকম হবে। আমাদের এখানে কি বিষয় আসলো? এই ফান্ডগুলো নাম্বার 1 যদি অ্যাপ্রুভ হয়, এটা ট্রিটমেন্ট হবে একরকম। আর নাম্বার 2 যদি আনঅ্যাপ্রুভড হয়, সংক্ষেপে লিখলাম, যদি আনঅ্যাপ্রুভড হয় এইটার ট্রিটমেন্ট হবে অন্যরকম। তার মানে এই যে দুই ট্রিটমেন্ট, এই দুই ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট হবে। তাহলে দেখেন এই যে ফান্ডগুলো, সুপারএনুয়েশন ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড, এইটার এই যে অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভাল হওয়া, মানে অ্যাপ্রুভড এবং আনঅ্যাপ্রুভড, এর উপর বিশেষ করে কি হতেছে, আমাদের ট্রিটমেন্ট ডিপেন্ড হবে। আর এখানে ট্রিটমেন্ট ডিপেন্ড হওয়ার অর্থ কিন্তু আমাদের ট্যাক্সে ইম্প্যাক্ট চলে আসবে। এই ফান্ডের এই ট্রিটমেন্ট ডিফারেন্ট মানে অলওয়েজ ট্যাক্সে ইম্প্যাক্ট আসবে। এইসব ফান্ডকে কি বলছে? এইসব ফান্ডকে অ্যাপ্রুভ করা এবং ওটাকে অ্যাপ্রুভাল থেকে মানে স্বীকৃতি উঠিয়ে নেওয়া, এটা কে করবে? এনবিআর করবে। তো আশা করি এইবার বুঝতে পারছেন যে এনবিআর আসলে কি কি কাজ করে। নর্মালি কিন্তু শুধু ট্যাক্স নিয়ে কাজ করে না। তাহলে দেখেন এখানে শুধু ট্যাক্সে বাদে কিন্তু আরো অনেক কাজ আছে। বেশিরভাগ হচ্ছে কি কোন ধরনের কাজ? তার এখানে কিন্তু পলিসি মেকিং কাজ আছে। একটা হচ্ছে ধরেন ইমপ্লিমেন্টেশন, আর একটা হচ্ছে পলিসি মেকিং। তো এনবিআর এখানে পলিসি মেকিং এর কাজটা করতেছে, ইমপ্লিমেন্টেশনও কাজটা করতেছে। এইগুলো কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, যদি এগুলো হয়ে থাকে তো আমরা একটু নিচে আগাই। ভাইয়া হ্যাঁ 7 বলেন। নম্বর, হ্যাঁ 7 নাম্বারটাতে ভাইয়া প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার মানে হলো যদি চাকরিজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় তাহলে সে পারবে না তারা ইয়া পারবে না, করতে, তাই না তো? না, তারা পারবে না। হ্যাঁ মানে যার হ্যাঁ যার যে হ্যাঁ সিওপি, যার সিওপি নিয়েও আছে সে পারবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া এটা। আচ্ছা, এটা দরকার নাই, আমরা এটা দেখি। সিএসিটা এই যে নাম্বার 3 নাম্বার একটু দেখি। এখানে হচ্ছে কি ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট। আপনারা মাঝে মাঝে হয়তো কোথাও দেখবেন, যারা বিশেষ করে জবে আছেন বা ভ্যাটে কাজ করেন, দেখবেন যেখানে মাঝে দেখবেন যে ভ্যাট গোয়েন্দা নামে একটা কথা শোনা যায়। ভ্যাট গোয়েন্দা, তাই না? এই ভ্যাট গোয়েন্দারা কি করে? বিভিন্ন জায়গায় কিন্তু এরকম তারা রেড দেয়। আবার আপনারা কি করছেন? বিভিন্ন সিনেমা দেখেন যেখানে ইনকাম ট্যাক্স রেট দিচ্ছে, যদিও বাংলাদেশে এরকম রেট দেওয়ার ইতিহাস হয়তো নাই। তো এই দেখেন এই যে বিষয়টা, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট। তো এই যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট, এদের তাহলে এদের কাজ কি? হচ্ছে কি, দ্য ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট, সরি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল শ্যাল পারফর্ম দ্য ফলোইং ফাংশন। কোন ধরনের ফাংশনটা আছে? ক্যারি আউট ইন্টেলিজেন্স ওয়ার্ক টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ট্যাক্স পেয়ার্স। এর এখানে কাজ কি? এই যে ট্যাক্স পেয়ার, এই ট্যাক্স পেয়ার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করা। যদি একটা এক্সাম্পল দেই এই পয়েন্টে, মজার একটা এক্সাম্পল, এই যে রিসেন্ট এখন কিন্তু কি হচ্ছে, যারা একটু ফেসবুকে নজর রাখেন দেখবেন যে ঈদের সময় কি করতেছে, মাইক নিয়ে নিয়ে বিভিন্ন শপিং মলে, বিশেষ করে বসুন্ধরায় কিন্তু কি করে জিজ্ঞেস করে যে আপনার ঈদের বাজেট কত, তাই না? ঈদের বাজেট কত, এটা জিজ্ঞেস করে। এখন দেখুন এখানে অনেকেই বলে 20K, 40K। গতকালকে মনে একটা শুনলাম যে কোন একটা মেয়ে নাকি বলছে কত 3-4 লাখ টাকা ঈদের বাজেট, 3-4 লাখ বা 2-3 লাখ এরকম আর কি বলছে, তাই না? দেখেন এই ঠিক এই পয়েন্টে কিন্তু এদের এদের কিন্তু একটা কাজ। এখন ভাবতে পারেন এদের আসলে কি কাজ? এই যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এদের কাজ হলো যে একজন বলতে পারে তার ঈদের বাজেট 2-3 লাখ, তার মানে কি তার ইনকাম কত, তার ইনকাম কত। এই যে একটা মানে কোশ্চেনিং মাইন্ড, তার ইনকাম কত হতে পারে, তার বাজেট যদি হয় 2-3 লাখ ঈদের ঈদের জন্য, তার ইনকাম কত। সো তাহলে ওই ব্যক্তি ওর ইনকাম যে বলছে, ধরেন যে ওই মাইকে কথাটা বলছে, তার পরিচয় অ্যাড্রেস বের করা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বের করা, সেখানে কে ট্যাক্স পেয়ার আছে, তাদের কাজ কি, ইনকাম সোর্স কি, তারা আসলে কি পরিমাণ ট্যাক্স দেয়। তো এই যে বিষয়গুলো খুঁজে বের করা, মানে ইনভেস্টিগেট করা, এইগুলো হচ্ছে কার কাজ? এই সেলস এর কাজ। এই জন্য এখানে কি বলছে? ক্যারি আউট ইন্টেলিজেন্স ওয়ার্ক টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট ট্যাক্স পেয়ার্স। ট্যাক্স পেয়ার সঙ্গে কি করতে হবে? এই ইনফরমেশন কালেক্ট করতে হবে। যদিও এই যে আমি যেটা বললাম এটা আদৌ মানে হবে না বাংলাদেশে, যাই হোক। এখন দেখেন 2 নম্বরটা খেয়াল করি। 2 নম্বর কি বলছে? অ্যানালাইজ ইনফরমেশন গ্যাদার থ্রু ইন্টেলিজেন্স ওয়ার্ক ভিসা ভিস কনসার্ট ইনকাম ট্যাক্স রেকর্ডস। এই যেসব ইনফরমেশন
কালেক্ট করছে ইনফরমেশন এখন কি করবে, অ্যানালাইজ করবে। সে এখন ইনফরমেশন অ্যানালাইজ করে দেখবে যে আসলে তার প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী তার এরকম আসলে হওয়া উচিত কিনা। প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী তার ধরেন দেখলো তার 5 ইয়ার্সের কি করলো, রিটার্ন বের করলো, তার ধরেন ট্যাক্স রিটার্ন বের করলো, ট্যাক্স রিটার্ন বের করে দেখলো যে সেখানে কি পরিমাণ ইনকাম ডিসক্লোজ করতেছে, কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে। যদি এখানে এমন হয় সে তার ট্যাক্স রিটার্নে ইনকাম শো করছে 1 কোটি, ওই ব্যক্তি ধরেন সে তার ট্যাক্স রিটার্নে 1 কোটি টাকা ইনকাম শো করছে, সেক্ষেত্রে সে তার মেয়েকে ধরেন 2-3 লাখ টাকা বাজেট দিতেই পারে শপিং এর, তাহলে এটা কিন্তু ঠিক আছে। আর যদি এমন হয় সেখানে সে ট্যাক্স রিটার্ন সাবমিট করছে 0 রিটার্ন, অথচ ঈদের বাজার 2-3 লাখ, তার মানে কি এখানে কি নিশ্চয়ই একটা ঝামেলা আছে। এই যে 1 নম্বরে যেসব ইনফরমেশন সে কালেক্ট করবে ওইগুলোকে এখন 2 নম্বরে সে কি করতেছে, অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করে ওইখান থেকে কোনো কিছু বের হয় কিনা ওইটা ট্রাই করবে। নাম্বার 3 কি বলছে, ডিটেক্ট ট্যাক্স ইভাশনস, কনসিউমেন্ট অফ ইনকাম এন্ড অফেন্সেস অ্যাজ ডেসক্রাইবড ইন পার্ট 13 and 15। আমরা ইভাশনে কিন্তু এক কাছে কথা বলছিলাম। ইভাশনে কি বলছিলাম, ইভাশন হলো অবৈধ উপায়ে ট্যাক্স কমানো। এই যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এরা কি করবে, এই ট্যাক্স ইভাশন হয়েছে কিনা এটা ডিটেক্ট করার ট্রাই করবে। তারা দেখবে যে আসলে তারা ট্যাক্স ইভাশন করছে কিনা, ট্যাক্স লায়াবিলিটি কমাইছে কিনা। কনসিউমেন্ট অফ ইনকাম, তারা ইনকাম গোপন করছে কিনা। দেখা গেল তার ইনকাম আছে 10 লাখ, রিটার্নে দেখা যাচ্ছে 3 লাখ, বা আরো বেশি আছে ধরেন 20 লাখ, সে দেখা যাচ্ছে 5 লাখ দেখা যায়, সে মিনিমাম ধরেন 6-7 হাজার টাকা ট্যাক্স দিচ্ছে, এরকম হয়েছে কিনা। এই যে কনসিউমেন্ট অফ ইনকাম এগুলো কি করবে, ডিটেক্ট করবে, তারা খুঁজে বের করার চেষ্টা করবে। এন্ড অফেন্সেস, এবং কোনো অফেন্স হয়েছে কিনা এটা তারা দেখবে। এখানে অফেন্স কিন্তু ধরেন যদি কেউ এমন হয় সে ইনকাম গোপন করছে, সে যে ইনকাম গোপন করছে এটা একটা অফেন্স, সে যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা একটা অফেন্স। এখানে যদি এরকম ট্যাক্স ইভাশন বা কনসিউমেন্ট অফ ইনকাম বের হয়, তার মানে কি সে মিনিমাম এখানে 2টা অফেন্স করে ফেলছে। এবার নাম্বার 4 বলা হয়েছে ক্যারি আউট ইনভেস্টিগেশনস টু প্রুভ ট্যাক্স ইভাশন। এই যে তারা যদি এরকম ট্যাক্স ইভাশন ডিটেক্ট করতে পারে, এরপরে কাজ কি, এটাকে প্রুভ করা। এটা যে আসলে ট্যাক্স ইভাশন হয়েছে এটাকে প্রুভ করতে হবে। এরপর নাম্বার 5 বলছে টু ক্যারি আউট ফাংশনস অ্যাজ অথরাইজড বাই এনি আদার ল, এবং এই ল এবং অন্য কোনো ল দ্বারা তাকে যদি অন্য কোনো কাজ অর্পণ করা হয় সেগুলো সে করবে। এইটা হলো কার কাজ, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কাজ। এখন যদি একটু খেয়াল করেন আমাদের বাংলাদেশে কিন্তু এই সেল কিন্তু দেখে খুব বেশি কাজ করতে পারে না। যদি এই সেল ইন্ডিপেন্ডেন্টলি ভালো করে কাজ করতে পারতো তাহলে আমাদের দেশে কিন্তু ট্যাক্সের অ্যামাউন্ট আরো অনেক ভালো হতো, এবং এই যে ধরেন ট্যাক্স ফাঁকি এবং আমাদের যে ইনকামের যে একটা বৈষম্য এটা কিন্তু অনেক কমে আসতো। আর এইখানে এগুলো দরকার নাই। এখন আমরা এটা দেখি ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল, যেটা বলছিলাম যে ট্যাক্স নিয়ে যদি কখনো এরকম ঝামেলা হয়, এই ট্যাক্স পেয়ার এবং এনবিআর ঝামেলা কখনো না, ঝামেলা হবেই। এই ইন্ডিভিজুয়াল ব্যক্তি ক্ষেত্রে ঝামেলা খুব বেশি হয় না, যেগুলো কোম্পানি ট্যাক্সের মানে সেখানে ঝামেলা হবে। এখন দেখেন এই ঝামেলা হলে সেখানে কি করতে হবে, সমাধান তো অবশ্যই করতে হবে। সেজন্য তারা কি গঠন করছে, ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল গঠন করছে। তো আমরা এখন দেখবো এই যে ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল কিভাবে গঠন হবে, এবং এটা যে মেম্বার হওয়ার শর্ত কি বা যোগ্যতা কি। নাম্বার প্রথম কি বলছে, এস্টাবলিশমেন্ট অফ আপিলেট ট্রাইব্যুনাল সেকশন 13। সেকশন 13 এর কি দিয়েছে, এই আপিলেট ট্রাইব্যুনাল গঠন হবে এটা। নাম্বার 1 কি বলছে, ফর দ্য পারপোজ এক্সারসাইজিং দ্য ফাংশনস অফ দ্য ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল। আপিলেট ট্রাইব্যুনাল যে ফাংশন যদি এক্সারসাইজ করতে চায়, এখানে কি বলছে, দ্য গভর্নমেন্ট শ্যাল এস্টাবলিশ এ ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল, একটা ট্রাইব্যুনাল গঠন করবে কনসিস্টিং, যেখানে এ প্রেসিডেন্ট and such other members as the government may from time to time appoint। তার মানে এখানে কি থাকবে, এখানে একজন প্রেসিডেন্ট থাকবে আর থাকবে কি আদার মেম্বার্স, যে এটা কে ডিটারমাইন করে দিচ্ছে, গভর্নমেন্ট। এরপর বলছে কি এ পারসন শ্যাল নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ মেম্বার অফ ট্যাক্স সাবজেক্ট ট্রাইব্যুনাল আনলেস, যদি না। এখন আমরা দেখবো যে যেটা বলছিলাম এই মেম্বার হওয়ার কোয়ালিফিকেশন কি, বলছে কি হি ওয়াজ অর ইজ এ মেম্বার অফ দ্য বোর্ড, সে ছিল অথবা এখনো আছে মেম্বার অফ দ্য বোর্ডের মেম্বার। এই বোর্ড মানে কিন্তু এখানে এনবিআর, অলওয়েজ খেয়াল রাখবেন এখানে বোর্ড মানে কিন্তু এনবিআর।
তার মানে ধরেন এনবিআর এ কেউ একজন এনবিআর এ রানিং কেউ একজন মেম্বার আছে বা আগে সে ছিল, সে কি হতে পারবে? এই আপিলেট ট্রাইব্যুনালের মেম্বার হতে পারবে। হি ইজ, ওয়াজ অর হ্যাজ বিন এ ডিস্ট্রিক্ট জাজ। ওই ব্যক্তিটা কি হতে হবে? সে একজন ডিস্ট্রিক্ট জাজ হতে পারবে, মানে একজন ডিস্ট্রিক্ট জাজ এই আপিলেট ট্রাইব্যুনালের মেম্বার হতে পারবে। তার মানে কি যে ডিস্ট্রিক্ট জাজ, এই ডিস্ট্রিক্ট জাজের ওর নিচে যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্কের নিচে কিন্তু হবে না। হি ওয়াজ এ কমিশনার অফ ট্যাক্সেস। এই যে এনবিআর আন্ডারে যে বিভিন্ন কমিশনার আছে এবং অন্যান্য যেসব ব্যক্তিবর্গ আছে সেখান থেকে কি বলছে? কমিশন অফ ট্যাক্সেস। এই কমিশন অফ ট্যাক্সেস, সিওটি, কমিশন অফ ট্যাক্সেস হিসেবে ধরেন রিটায়ারমেন্টে চলে গেছে, এরকম কোন ব্যক্তি এই আপিলেট ট্রাইব্যুনাল মেম্বার হতে পারবে। যদি কি এমন হয়, ধরেন যদি কেউ এমন হয় এডিশনাল কমিশনার ছিল, এই এডিশনাল কমিশনার হয়ে সে রিটায়ারমেন্টে গেছে, এই যে এডিশনাল কমিশনার সে কিন্তু মেম্বার হতে পারবে না। মিনিমাম কোন র্যাঙ্ক হতে হবে? কমিশন অফ ট্যাক্সেস হতে হবে। নাম্বার 4 এ বলছে দেখেন, হি ইজ এ ট্যাক্স লয়ার। সে একজন ট্যাক্স লয়ার আন্ডার সেকশন 327, সেকশন 387 আন্ডারে সে একজন ট্যাক্স লয়ার and practice professionally of in income tax offices for a period not less than 10 years. এই সেকশন 327 অনুযায়ী একজন ট্যাক্স লয়ার এবং সে মিনিমাম কয় বছর সার্ভিস দিচ্ছে? সে মিনিমাম 10 ইয়ার সার্ভিস কাজে আছে, বা তার যে প্রফেশন, এই প্রফেশনে সে 10 ইয়ার্স এর বেশি আছে। নাম্বার 5 বলছে হি ইজ এ প্রফেশনাল লেজিসলেটিভ এক্সপার্ট। সে একজন কি? প্রফেশনাল লেজিসলেটিভ এক্সপার্ট। এখানে লেজিসলেটিভ এক্সপার্ট মানে ধরেন এই যে সংসদ, আইন, বিচার ব্যবস্থা এইসব বিষয়ে এক্সপার্ট, এরকম কোন ব্যক্তি। হ্যাভিং এক্সপিরিয়েন্স ফর এ পিরিয়ড অফ নট লেস দেন 10 ইয়ার্স, এবং যার কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা আছে। ইন দ্য প্রসেস অফ ড্রাফটিং এন্ড মেকিং ফাইন্যান্সিয়াল এন্ড ট্যাক্স ল। এই যে 10 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থাকতে হবে কোথায়? মানে ড্রাফট মানে তৈরি করার জন্য ফাইন্যান্সিয়াল এন্ড ট্যাক্স ল, ফাইন্যান্সিয়াল এবং ট্যাক্স ল এই ধরনের রুলস এবং রেগুলেশন বানানোতে বা তৈরি করার জন্য তার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, এরকম কোন ব্যক্তি মেম্বার হতে পারবে। এবার নাম্বার 2 তে বলছে দ্য গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট এ মেম্বার অফ দ্য আপিলেট ট্রাইব্যুনাল। গভর্নমেন্ট কি করবে? আপিলেট ট্রাইব্যুনাল অ্যাপয়েন্ট করবে টু বি দ্য প্রেসিডেন্ট দেয়ারঅফ হু ইজ এ মেম্বার অফ দ্য বোর্ড অর হোজ কারেন্ট সার্ভস মেম্বার অফ দ্য বোর্ড। তার মানে কি বলছে দেখেন, এই যে আপিলেট ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট কি হতে পারবে? হু ইজ এ মেম্বার অফ দ্য বোর্ড, যে বোর্ডের একজন মেম্বার। দেখেন এখানে কি বলছে? ইজ, নট ওয়াজ। হি ইজ এ মেম্বার অফ দ্য বোর্ড, সে বোর্ডের একজন মেম্বার, অর হোল্ডস কারেন্ট চার্জ অফ দ্য মেম্বার অফ দ্য বোর্ড, এবং অথবা বোর্ড এসে কারেন্ট চার্জে আছে। তার মানে কি এই যে ব্যক্তি, দেখেন এই ব্যক্তির মধ্যে বেশিরভাগ কিন্তু ওয়াজ, এই যে বোর্ড অফ মেম্বার এটা কিন্তু ওয়াজ, এইটা ওয়াজ, এইটা ওয়াজ, এই একটা আছে ইজ, সরি এই যে 2 নম্বরটা কিন্তু ইজ, এখানে কিন্তু আর ওয়াজ আছে। মানে ইজ মানে ভাই বর্তমান বোঝাচ্ছে, আর ওয়াজ মানে বর্তমানে আছে, ওয়াজ মানে ছিল। তার মানে দেখেন এই বোর্ডে মানে এনবিআর এ বর্তমানে মেম্বার আছে এবং অথবা বর্তমান চার্জ আছে, এরকম কেউ কি হবে? এই ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হবে। তার মানে ধরেন যদি কেউ বাইরে থেকে আসে, ধরেন বাইরে থেকে একজন ট্যাক্স লয়ার আসছে, সে কিন্তু প্রেসিডেন্ট হতে পারবে না। এই বাইরে থেকে ধরেন একজন লেজিসলেটিভ এক্সপার্ট, অথবা ধরেন যে কমিশন অফ ট্যাক্সেস, যে কমিশন অফ ট্যাক্সেস হিসেবে রিটায়ারমেন্টে গেছে এবং ওর পর থেকে রিটায়ারমেন্টের পরে গিয়ে সে এখন মেম্বার হয়েছে, সে কিন্তু পারবে না। প্রেসিডেন্ট কেউ হবে এই ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। এই হলো আমাদের দেখেন এই আপিলেট ট্রাইব্যুনালের গঠন, কিভাবে গঠন হবে এবং এই মেম্বারদের কোয়ালিফিকেশন। এখন আমরা দেখি এই যে ট্রাইব্যুনাল তো গঠন হলো, তো এই ট্রাইব্যুনাল কিভাবে গঠন হবে, মানে ট্রাইব্যুনাল যে বিভিন্ন যে কেস তো একটা দুটো না, কেস তো অনেক, তাই না? এইটা কিভাবে গঠন হবে? ধরেন একটা বোর্ডে এই আপিলেট ট্রাইব্যুনালে 20 জন মেম্বার আছে, 20 জন মেম্বার আছে, আর কেস তো হাজার হাজার কেস, তাই না? কেস কিন্তু হাজার হাজার কেস। এখন এখানে কি হয়, ধরেন একটা পার্টিকুলার কেস, ধরেন এই যে উপরে যে আমাদের এক্সাম্পল ছিল এবিসি কোম্পানি ভার্সেস ডিসিটি, এবিসি কোম্পানি ভার্সেস ডিসিটি, এই যে কেস, এই কেসের জন্য কি করা হয়েছে? এই যে 20 জনের যে মেম্বার, এই 20 জন মেম্বার থেকে ধরেন 2 জন মেম্বারকে দেওয়া হয়েছে দায়িত্ব এই কেসের শুনানির জন্য। 2 জন মেম্বারকে দায়িত্ব দিয়েছে কিসের জন্য? এই এবিসি কোম্পানি ভার্সেস ডিসিটি এই কেসটার শুনানির জন্য। এই যে 2 জন যে ব্যক্তি দায়িত্ব পাইছে এই কেসটার, এই 2 জনকে বলা হবে বেঞ্চ। এই 2 জনকে কি বলা হবে? বেঞ্চ। আপনার ধরেন বিভিন্ন সময় শুনবেন যে এই 2 জন ব্যক্তি অমুক এবং অমুকের বেঞ্চ এই রায় দিয়েছে। এইটা কিন্তু বিভিন্ন ধরনের যে বড় ধরনের জটিল কোনো মামলা,
জটিল কোনো বড় সড় মামলা কিন্তু এইরকম বেঞ্চ থেকে আপিল হয়, সরি বেঞ্চ থেকে রায় হয়। মানে ওইখানে দেখা গেছে যে একজন জজের উপর কিন্তু দায়িত্ব দেওয়া হয় না, এখানে বেঞ্চ গঠন করা হয় এবং বেঞ্চ থেকে সে রায় আসে। এখন এই যে বেঞ্চ কি বলছে এখানে, এ বেঞ্চ শ্যাল বি সো কনস্টিটিউটেড দ্যাট ইট হ্যাজ নট লেস দেন 2 মেম্বার। তার মানে কোন বেঞ্চে কিন্তু দুজনে কেউ মেম্বার হতে পারবে না। বেঞ্চ মানে কি, যদি একজন হইতো তখন তো আর বেঞ্চ না, সে তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। বেঞ্চ মানে মিনিমাম দুজন লাগবে। এই যে বেঞ্চ হলো দুজন নিয়ে, এরপরে কি বলছে, at least one member of every bench shall be appointed from below person। এই যে প্রত্যেকটা বেঞ্চেতে মিনিমাম মেম্বার হবে দুইজন, যার মধ্যে থেকে মিনিমাম একজন কি হবে, মেম্বার অফ এনবিআর আর কমিশন অফ ট্যাক্সেস। তার মানে এই যে মেম্বার অফ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর কোনো মেম্বার অথবা কমিশন অফ ট্যাক্সেস, এই যে এ আর বি, এই দুজনের থেকে কোনো একজন হবে ওই বেঞ্চের একজন ব্যক্তি। তার মানে ধরেন এই দুজন ব্যক্তি থেকে একজন দিল, আর অন্য যেসব মেম্বার আছে সেখান থেকে একজন দিল। তার মানে প্রত্যেকটা বেঞ্চে কিন্তু এই এআরবি থেকে যে কোনো একজন থাকবে। তার মানে আপনি যে কোনো বেঞ্চ, আপনি যদি যে কোনো বেঞ্চ চোখ বন্ধ করে ধরেন, ওইখানে একজন পাবেন কি, যে হয় এনবিআর এর মেম্বার অথবা কমিশন অফ ট্যাক্সেস, কারণ এটা হচ্ছে রুলস। এই হচ্ছে ধরেন বেঞ্চ গঠন হয়ে গেল। এখন বেঞ্চ যে গঠন হলো, এখন আমরা দেখবো এই যে বেঞ্চের ডিসিশনটা কিভাবে অ্যারাইভ হবে। বেঞ্চের ডিসিশন কিভাবে অ্যারাইভ হবে। নাম্বার 1 খেয়াল রাখবেন, বেঞ্চের এই যে কোনো একটা বেঞ্চ যখন এরকম মামলা, ধরেন এই যে কোনো ডিসপুট, যখন সে রায় দিবে, এই রায়টা অবশ্যই হবে মেজরিটি। কিসের ভিত্তিতে রায় হবে, মেজরিটি ভিত্তিতে। যদি যদি বেঞ্চে যদি 3 জন মেম্বার হয়, 2 জন যদি বলে ইয়েস, তার মানে ওটা ইয়েস, আর 2 জন যদি বলে নো, দ্যাট মিনস ওটা নো। এখানে ডিটেলস সবই আছে, আমি ওইভাবে আমি সংখ্যায় বলতেছি। তাহলে আমাদের প্রথম কথা কি এসেছিল, বেঞ্চের ডিসিশন কিভাবে হবে। নাম্বার 1 মেজরিটি। এখন নাম্বার 2 দেখেন, একটু যেটা কথা বললাম যে একটা বেঞ্চে 2 জন, একটা বেঞ্চে কি হলো 2 জন, আপনি মেজরিটি কোথায় পাবেন, অলওয়েজ মনে রাখবেন মেজরিটি পাবেন কিন্তু আপনি যেসব বেঞ্চের মেম্বার কিন্তু বিজোড়, ধরেন 3 জন 5 জন, ওইখানে কিন্তু আপনি মেজরিটি পাবেন। তার মানে মিনিমাম কিন্তু 3-2 হবে। যে 3 জন মেম্বার হয় 2-1 হবে, 5 জন হলে 3-2, 7 জন হলে 4-3, এই কিন্তু ভোট হবে, তাই না। এটা কিন্তু মানে সর্বোচ্চ কিন্তু এরকম হবে 4-3 ভোট, 7 জনের মধ্যে 4-3, তাহলে কিন্তু মেজরিটি চলে আসলো। বাট যদি এমন হয় কোন বেঞ্চের মেম্বার 4 জন এবং ভোট হচ্ছে 2-2, অথবা বেঞ্চের মেম্বার 2 জন, ভোট হচ্ছে 1-1, তার মানে কি মেজরিটি আসে নাই। এখন কোশ্চেন হলো, যদি মেজরিটি না আসে তাহলে সেক্ষেত্রে ডিসিশনটা কিভাবে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি এরকম হয় এই ইনিশিয়ালি যে বেঞ্চ গঠন হয়েছে, ইনিশিয়াল যে বেঞ্চ, ওই ইনিশিয়াল বেঞ্চ থেকে যদি মেজরিটি না আসে, সেরপর আমাদের এইখানে এই যে এইটা বলছিলাম, এই যে 2 জন, যদি এমন হয় আমাদের বেঞ্চের ডিসিশন হচ্ছে 1-1, বেঞ্চের ডিসিশন হচ্ছে 1-1, মেজরিটি আসে নাই, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বলা হয়েছে সাবসিকুয়েন্টলি আদার মেম্বার আবার এখানে আসবে। এই যে বেঞ্চে প্রথম ছিল 2 জন মেম্বার, এখানে আরো মেম্বার অ্যাড হবে, এখানে কি হবে, আরো মেম্বার অ্যাড হবে। ওই আরো মেম্বার যে অ্যাড হয়েছে, ওই মেম্বার অ্যাড হওয়ার পরে এরপরে আবার সেই এরপরে দেখা, এরপরে কি হবে, মেজরিটি অ্যারাইভ হবে। ধরেন এরপরে একজন দিল, এই যে একজন আসলো নতুন, সে যে পক্ষে ভোট দিবে সেটি তো আমাদের মেজরিটি হয়ে গেল, তাই না। এই হচ্ছে আমাদের ডিসিশনের ক্রাইটেরিয়া, মানে আমাদের কিভাবে ডিসিশনটা অ্যারাইভ হয়। তার মানে কি আলটিমেটলি কিন্তু অলওয়েজ মেজরিটিতেই ডিসিশন হবে, বেঞ্চের ডিসিশন অলওয়েজ মেজরিটিতেই হবে। তার মানে যদি কখনো এরকম হয় ইনিশিয়ালি বেঞ্চের ডিসিশন মেজরিটি আসে নাই, ইকুয়াল হয়েছে, সেক্ষেত্রে কি হবে, এডিশনাল মেম্বার আসবে, এবং এই এডিশনাল মেম্বার আসার পরে এই এডিশনাল যে মেম্বার বা মেম্বার্স, তাদের যে ডিসিশন এবং প্রিভিয়াস যে ডিসিশন, এই ডিসিশন সম্মিলিত হয়ে কি হবে, মেজরিটি ডিসাইড হবে। এখন এই যে আপিলেট ট্রাইব্যুনাল, এই আপিলেট ট্রাইব্যুনাল এই বিষয়টা বুঝতে পারছেন কিনা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, এটা একটু বলেন যে এইখানে কোনো কোশ্চেন আছে কিনা। হ্যালো,
স্যার নাই ডিসিটি ভাইয়া। সম্পর্কে যদি আরেকবার যদি বলতেন। কোনটা? স্যার ওই যে আপনার ওই যে সার্টিফিকেট দেয় না, ওইখানে ডিসিটি যেটা বলে, তারপর আমরা যেটা করি সেটা যদি আরেকবার বলতেন। ডিসিটি যেটা করে আর আমরা যেটা বলি বলতে একটু যদি একটু মানে করতেন। অ্যামাউন্টটা ও আচ্ছা ডিসিটি যেটা আচ্ছা বসায়। আচ্ছা, না ধরেন স্যার আপনি যে ওইটা একটা আমার রিটার্ন জমা দিতেন, নর্মালি যদি একজন রিটার্ন জমা দেয় ওই রিটার্ন কিন্তু জি ডিসিটি কি করবে, অ্যাসেসমেন্ট করবে না? ডিসিটি অ্যাসেসমেন্ট করলে তো ডিসিটি ট্যাক্স তো ভিন্ন হতেই পারে। তো ডিসিটি ট্যাক্স যখন ভিন্ন হবে, ডিসিটি অ্যাসেসমেন্ট করার পরে ডিসিটি কি করে, সে অ্যাসেসমেন্ট অর্ডার ইস্যু করে। সেই অ্যাসেসমেন্ট করার পর সে অর্ডার ইস্যু করে যে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই কোটি জি টাকা ট্যাক্স আসছে, আপনার কাছে যদি পাওনা থাকে, যদি আপনি বেশি দেন এটা তার বলবে না, যদি আপনি কম দেন তখন সে বলবে যে আপনার কাছে আমি আরো এই কোটি টাকা পাবো, এটা তাড়াতাড়ি জমা দিয়ে দেন। এইটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট অর্ডারের বিষয়বস্তু। আর এই জি স্যার বুঝেছি। আপনি কিন্তু ওর পর থেকে আসে। যদি এমন হয় ডিসিটি আর হচ্ছিল ট্যাক্স পেয়ার, তারা যদি মিলেই যায় তখন তার আপিল আসবে না। এখানে গ্যাপ থাকে মানে এখানে আপিল আসবে। আচ্ছা, এখন দেখেন এই যে পর্যন্ত আমরা দেখলাম, এখানে কি হইতেছে, ট্যাক্স পেয়ার এবং ডিসিটি অ্যাসেসমেন্ট সেখানে একটু ঝামেলা হয়, ওখান থেকে আপিল হয়, আপিল কমিশনে যায়, এরপরে আপিলের ট্রাইব্যুনালে যায়। এখন এই যে বিষয়টা ধরেন, এই যে আপিল, এটা কিন্তু একটা লম্বা সময়ের ব্যাপার, একটা লম্বা সময়ের ব্যাপার। এইসব আপিল অনেক সময় এমন হয় যে 2 বছর 3 বছর পর্যন্ত থাকে। কারণ মামলা মোকদ্দমা যারা জানেন যেগুলো কিন্তু এটা একটা হ্যাসেলের কাজ, এইসব বিষয় হচ্ছে অনেক হ্যাসেল, অনেক টাইম লাগে। এখন দেখেন যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন না এত লম্বা প্রসেসে যেতে, যে 2 বছর 3 বছর বসে একটা এরকম আপিল নিষ্পত্তি হোক, আপনি এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কি দ্রুত সময়ে সমাধান হয়ে যাক। এই যে দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাওয়া, এর একটা ডিফারেন্ট ওয়ে আছে। এই যে ডিফারেন্ট ওয়ে, এই ডিফারেন্ট ওয়ে নাম হলো অল্টারনেট ডিসপিউট রেজুলেশন, এডিআর। এটা কি হলো, দেখেন এখানে নামে কিন্তু পরিষ্কার হয়ে গেছে অল্টারনেট। মানে এটা কিন্তু মানে আমাদের যে কমন বা সচরাচর বা ইউজুয়াল যে ওয়ে, এটা কিন্তু ইউজুয়াল ওয়ে না, এটা কিন্তু অল্টারনেটিভ ওয়ে, অল্টারনেট ডিসপিউট রেজুলেশন, এডিআর। এই যে এডিআর কি হইতেছে, এই যে নর্মাল যে সব যে আপিলের প্রসেস, ওই নর্মাল প্রসেসে না যে সেটা সেপারেট অল্টারনেট ওয়েতে যাচ্ছে, এবং এই অল্টারনেট ওয়েতে কি হবে, এই যে ঝামেলাটা বা বিরোধ এটা নিষ্পত্তি হবে। ধরুন ওই যে ট্যাক্সের যে কেসটা, এইটা কি হবে, এই এডিআর কি এসে নিষ্পত্তি হবে। এই যে এডিআর, এটা কিন্তু একটু কম সময়, এটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে হয়ে যায়। নর্মাল যে আপিল ওতে অনেক সময় লাগে, আর এডিআর কম সময় লাগে। এখন কথা হলো এডিআর তো সবসময় হবে না, এডিআর জন্য কি হবে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখন ধরেন কোম্পানি আপিল করছে, কোম্পানি যদি ভাবে যে না এই আপিলের টেবিলে থাকে 2-3 বছর 5 বছর যা থাকুক সমস্যা নাই, তাহলে সে ওইভাবে চলবে। আর যদি সে মনে করে না দ্রুত সমাধান হয়ে যাক, তখন সে এডিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমার এখন এই যে এডিআর প্রসেস, অল্টারনেট ডিসপিউট রেজুলেশন, এই এডিআর প্রসেস একটু দেখি। দেখেন এই যে এডিআর প্রসেস, এখানে প্রথমে কি বলছে, এখানে প্রথমে বলা হয়েছে এসএসসি, আবার বলছে এসএসসি। বিষয়টা কি বলছে, দেখেন এসএসসি কি বলছে, এগ্রিভেট মানে অভিযুক্ত, বাই অ্যান অর্ডার অফ এন ইনকাম ট্যাক্স অথরিটি। তার মানে এসএসসি কি হয়েছে, সে কোনো একটা ইনকাম ট্যাক্স অথরিটির কোনো অর্ডারে অভিযুক্ত। ধরুন ইনকাম ট্যাক্স অথরিটি কি করছে, সে অর্ডার দিচ্ছে তার কাছে 5 লাখ টাকার ট্যাক্স পাবে, এটা তো একটা অর্ডার, এবং সে কি হয়েছে ওই অর্ডারে অভিযুক্ত। তার মানে কি, এইটা সে মাত্রই কিন্তু ফ্রেশ কেস, তার নামে মাত্র অর্ডার ইস্যু হয়েছে। দেখেন তার নামে কি হয়েছে, মাত্র অর্ডার ইস্যু হয়েছে, ফ্রেশ অর্ডার। সে কিন্তু এখনো আপিলই করে নাই, সে এখনো আপিল করে নাই। এসএসসি এখানে কি বলছে, উইথ পেন্ডিং ডিসপিউট বিফোর এনি ইনকাম ট্যাক্স অথরিটি, ট্রাইব্যুনাল অর কোর্ট। এখানে কি বলছে, অলরেডি এটা পেন্ডিং আছে, এই যে ডিসপিউটটা এটা অলরেডি কোন অথরিটির সামনে পেন্ডিং আছে,
সেটা ইনকাম ট্যাক্স হতে পারে, ট্রাইব্যুনাল হতে পারে, কোর্ট হতে পারে। তার মানে কি এই ডিসপিউটটা অলরেডি রানিং। ডিফারেন্স দেখেন, এখানে কিন্তু ডিসপিউটটা জাস্ট কেবল অর্ডার ইস্যু হয়েছে, এখানে কিন্তু শুরু হয় না, এটা কিন্তু অলরেডি চলতেছে। দেখা গেল অলরেডি 6 মাস 1 বছর পার হয়ে গেছে। সেখান থেকে কি হতে পারে, অ্যাপ্লাই ফর পারমিশন টু স্টার্ট এডিআর প্রসেস। তার মানে এই যে এডিআর একবারে ফ্রেশ একটা ঝামেলা, ধরেন একটা ঝামেলা একবারে ফ্রেশ আছে, শুরু আছে, সে আপিল না করে সরাসরি এডিআর যেতে পারে, অথবা সে আগে আপিল করছে, ট্রাইব্যুনালে আছে, কোর্টে আছে, সে ওইখান থেকেও কি করতে পারতেছে, সে এডিআরে আসতে পারতেছে। তার মানে একটা বিষয় কি, সে সরাসরি অর্ডার থেকে এডিআরে চলে আসছে, আর এই ব্যক্তি কি করছে, সে ধরেন 2-3 বছর ঘুরে ফিরে এরপরে এডিআর আসতেছে। তার মানে যেখান থেকেই হোক এডিআর আসতে পারবে। এখন অ্যাপ্লাই করলো, এডিআর এর জন্য সে অ্যাপ্লাই করবে। কনসার্ন কে? কনসার্ন হলো ইনকাম ট্যাক্স অথরিটি, ট্রাইব্যুনাল, কোর্ট। এখানে কনসার্ন বলতে বোঝায় এই যে ইস্যুটা বা ডিসপিউটটা কোথায় আছে, এইটা ইনকাম ট্যাক্স অথরিটি। এই ইনকাম ট্যাক্স অথরিটি মানে কিন্তু এই কমিশন অফ ট্যাক্সেস আপিল, মানে এনবিআর এর যেটা ডিভিশন, এনবিআর এর ডিভিশন এনবিআর এর যেটা আপিল যেটা ভাগ আছে ওইখানে আছে, অথবা ট্রাইব্যুনাল আছে। ট্রাইব্যুনাল গুলো দেখেন একটু যদি ভালো করে খেয়াল করেন, আমাদের সব কিন্তু 2 ভাগে আছে। তো বাম পাশে ছিল এনবিআর, ডান পাশে ছিল ট্রাইব্যুনাল। তার মানে কি ট্রাইব্যুনাল কিন্তু এনবিআর এর সেপারেট। তাহলে আমাদের এখানে কনসার্ন বলতে কি ইস্যুটা কোথায় আছে, ইস্যুটা হতে পারে এই ইনকাম ট্যাক্স অথরিটি এইখানে আছে, অথবা হতে পারে ট্রাইব্যুনাল আছে, অথবা হতে পারে কোর্টে আছে, যে কোনো জায়গায় থাকতে পারে। হোয়ার দ্য অর্ডার হ্যাজ বিন পাসড, মানে কোনটা বুঝেননি? অ্যাপ্লাই করার পর কনসার্নের যে বিষয়টা এটা বুঝতে পারিনি। আচ্ছা, কনসার্ন ধরেন এই যে ইস্যু, এই যে ধরেন এই যে ঝামেলাটা, যদি আমি ঝামেলা বলি, এই ধরেন এসিসি মানে কি, ধরেন ট্যাক্স পেয়ার, আর হ্যাঁ, এটা তো এক আমি। পক্ষ, অপর পক্ষকে ইনকাম ট্যাক্স অথরিটি, ট্রাইব্যুনাল অথবা কোর্ট। মানে এখানে অপরপক্ষ বলতে কি মানে ওই ইস্যুটা কোথায় আছে, এখন ইস্যুটা কোথায় আছে। যেমন ধরেন জাস্ট অর্ডার ইস্যু হয়েছে, কে অর্ডারটা ইস্যু করে, কে? ডিসিটি। অর্ডার ইস্যু করছে কে? ডিসিটি। তার মানে কনসার্ন কে এখানে? কনসার্ন কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি। এখন ধরেন ওইটা আপিল করছিল, ওইটা আপিল করে ওই কেসটা আপিলের ট্রাইব্যুনালে আছে, সেই ক্ষেত্রে কনসার্ন কে? ধরেন কেসটা আপিলের ট্রাইব্যুনালে আছে, আপিলের ট্রাইব্যুনাল থেকে সে এখন এডিআই আসবে, তাহলে এই ক্ষেত্রে কনসার্ন কে? ওই ট্রাইব্যুনাল। আবার ধরেন ওই কেসটা আছে কোর্টে, এখন সে কোর্ট থেকে এডিআই আসবে, তাহলে এখানে কনসার্ন কে? কোর্ট। এই জন্য বলছে কি হোয়ার দ্য অর্ডার হ্যাজ বিন পাসড অর ডিসপিউট ইজ পেন্ডিং, যেখানে ওই ডিসপিউটটা পেন্ডিং আছে। ডিসপিউটটা কোথায় পেন্ডিং আছে? কোর্টে পেন্ডিং থাকতে পারে, ট্রাইব্যুনালে থাকতে পারে, ইনকাম ট্যাক্স অথরিটি সেখানে থাকতে পারে। এই হচ্ছে আমাদের 2 পক্ষ আমরা সেপারেট করে ফেললাম, এবং এডিআর জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। এ বলছে কি রিসিভড দ্য পারমিশন টু স্টার্ট এডিআর প্রসেস। এই যে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পর কি হবে, অবশ্যই হয় রিজেক্ট করবে অথবা পারমিশন দিবে, তাই না? তাহলে কি হলো, রিসিভ পারমিশন দেওয়া হয়েছে কিসের জন্য? এডিআর প্রসেস শুরু করার জন্য। এখন কি করবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর কি করবে, ওই এডিআর অ্যাপয়েন্ট করবে। এই যে এডিআর প্রসেসটা সে কি করবে, ওইটা শুরু করবে। এর জন্য সে কি করবে দেখেন কি বলছে, সিলেক্ট অর অ্যাপয়েন্ট দ্য ফ্যাসিলিটেটর ডিটারমাইনস রেসপন্সিবিলিটি। এই যে এডিআর প্রসেস, এই এডিআর প্রসেসের জন্য কি হবে, একজন ফ্যাসিলিটেটর, মানে এই কাজটা সে কে করবে, এই যে এডিআর প্রসেস, এই প্রসেসটা সাথে কে সম্পন্ন করবে, এই জন্য কি লাগবে, ফ্যাসিলিটেটর লাগবে। একজন ফ্যাসিলিটেটর অ্যাপয়েন্ট করলো এবং তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিল। ফ্যাসিলিটেটর অ্যাপয়েন্ট করা কার কাজ? এনবিআর এর কাজ। এখন ফ্যাসিলিটেটর কি করবে দেখেন, ফ্যাসিলিটেটর বলছে কি ফরওয়ার্ড এ কপি অফ অ্যাপ্লিকেশন। ফ্যাসিলিটেটর একটা অ্যাপ্লিকেশনের কপি ফরওয়ার্ড করবে কার কাছে? রেসপেক্টিভ ডিসিটি। এখানে রেসপেক্টিভ ডিসিটি বলতে কিন্তু বোঝানো হচ্ছে, ধরেন ওই যে অর্ডারটা কে দিছিল, অর্ডার যে ডিসিটি করছে সেই ডিসিটি হচ্ছে এই ডিসিটি সে কি করলো, অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দিল। মানে বুঝিনি এটা, রেসপেক্টিভ ডিসিটি মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স নামে। হ্যাঁ, ডেপুটি কমিশনার ট্যাক্স ডিসিটি তো অনেক, এনবিআর ডিসিটি ধরেন তো 1-200। এখন কাকে ডাকবে? যে ওই অর্ডারটা ইস্যু করছে তাকে ডাকবে, সে হচ্ছে এখানকার মানে এইটার জন্য ধরেন কি লায়াবল। কারণ সে ফেসিলিটি তার সব ডিসিটি, সে তার সব ডিসিটিকে ডাকবে না, সে তো একজনকে ডাকবে। কাকে ডাকবে? যে ডিসিটি ওই অর্ডারটা ইস্যু করছে।
মানে এনবিআর কে ডাক দিবে। না এনবিআর কে না, এই যে ফেসিলিটেটর, এখন তো এডিএ শুরু হয়ে গেছে, এখন তো আসলে এই ফেসিলিটেটর, এখন সবকিছু ফেসিলিটেটর আন্ডারে। হ্যাঁ, ফ্যাসিলিটেটর এই মানে কথা কথা শুনবে দুইজন পার্টি, হ্যাঁ এসএসসি দুজন মানে আর হলো যে দুজন- কনসার্নে। হ্যাঁ দুজনের কথাই শুনবে। তো প্রথমে সে কি করবে, ডিসিটি একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করবে। ডিসিটি কাজ হলো, কথাটা কি বলছে ওটা ফরওয়ার্ড করবে ডিসিটি। হ্যাঁ ডিসিটি অ্যাপ্লিকেশন, এই ডিসিটি অ্যাপ্লিকেশন মানে কি, ধরেন এই যে এডিএ প্রসেস শুরু হয়েছে, এইটার যে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবে। মানে বিষয়টা এরকম, ডিসিটি কে বলবে যে আপনি যে অর্ডারটা ইস্যু করছিলেন, ওই আপনার ওই অর্ডারের এগেইনস্টে এখন এডিএর শুরু হবে, এই ধরনের তাকে এটা জানানো হইলো। এবং তার কাছে একটা রিপ্লাই যাবে, যদি এখানে কি বলছে প্রপার রিপ্লাই, যদি রিপ্লাইটা প্রপার সেই ক্ষেত্রে এডিএ শ্যাল নট কন্টিনিউ। তার মানে ডিসিটি রিপ্লাই যদি প্রপার হয় সেক্ষেত্রে এডিএ প্রসেস কন্টিনিউ হবে না। এখানে প্রপার বলতে যদি বোঝানো হয়েছে, ধরেন ডিসিটি সে 1.5 মিলিয়ন ট্যাক্স দাবি করছে, আর ট্যাক্স পাচ্ছে 1 মিলিয়ন ট্যাক্স দিছে, তাই না? ঝামেলা কত? ঝামেলা কিন্তু 5 মিলিয়নের। ফেসিলিটেটর এই যে অ্যাপ্লিকেশন, এখানে কি বলবে যে আপনার যে অর্ডার ছিল 1.5 মিলিয়ন, যে আপনি অর্ডারটা ইস্যু করছেন এবং যেটার মেইন ট্যাক্স হলো 1 মিলিয়ন, ওই এসিসি কি করছে, আপনার এই অর্ডারের এগেইনস্টে আপিল করে এখন এডিএ শুরু করছে। আপনি কি তার ট্যাক্সটা অ্যাকসেপ্ট করেন কিনা, মানে ট্যাক্স পেয়ার যে 1 মিলিয়ন সে ওইটা অ্যাকসেপ্ট করে কিনা। ডিসিটি যদি বলে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিলাম, মানে প্রপার রিপ্লাই ইয়েস, হ্যাঁ সে 1 মিলিয়ন অ্যাকসেপ্ট করে দিচ্ছে এবং তার যে অর্ডার 1.5 মিলিয়ন ওটা বাদ যাবে, কিন্তু তার এডিআর এর দরকার নাই। আর ডিসিটি যদি বলে না আমি ওই এসিসির যে অ্যাপ্লিকেশন আমি ওইটা মানি না, তার যে 1 মিলিয়নের অ্যাপ্লিকেশন ওটা আমি মানি না, নো বলছে, যেহেতু সে নো বলছে মানে না, তার মানে কি হবে, তার মানে এখন আমাদের এডিআর এর নেক্সট স্টেপে যাবে। আর এডিআর এর নেক্সট স্টেপে এদিকে ডিসিটি বলতে মানে সেকেন্ড পার্টিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ সেকেন্ড পার্টি, ফ্যাসিলিটেটর মানে ফ্যাসিলিটেটর ফার্স্টে কথা শুনবে এসএসসি, ফ্যাসিলিটেটরের কথাটা এসএসসি কথাটা সে ডিসিটি কে জানাবে। ওই ডিসিটি যদি ইয়েস বলে তাহলে কোনো সমস্যা নেই, আর নো বলেই সমস্যা। হ্যাঁ কারণ অ্যাপ্লিকেশনে কি বলছে, অ্যাপ্লিকেশনে তো এসসি অ্যাপ্লিকেশনে কি দিয়েছে, এসসি তো অ্যাপ্লিকেশনে তার ট্যাক্স 1 মিলিয়ন ইস্যু চাইছে, কিন্তু তার অ্যাপ্লিকেশনে তো সে ট্যাক্স 1 মিলিয়নের কথাই বলছে। আর ডিসিটি যদি ইয়েস বলে তার মানে কি সে 1 মিলিয়ন মেনে দিছে, সো এডিআর হবে না। যদি সে নো বলে তার মানে সে কিন্তু এই এসএসসি যে অ্যাপ্লিকেশন 1 মিলিয়ন ওটা সে মানে নাই, তখন কি হবে, এডিআর আগাবে। আর আমাদের নেক্সট স্টেপ কি হলো, যেহেতু ডিসিটি মানে নাই, নেক্সট স্টেপ হলো অ্যারেঞ্জ মিটিং ফর সেটেলমেন্ট। এখন একটা মিটিং, ট্রাইপার্টি মিটিং, ফেসিলিটেটর, এসএসসি আর ওই ডিসিটি, এই যে তিনজনের ট্রাইপার্টি মিটিং হবে ফেস টু ফেস। এখন এই যে মিটিং এ কি হবে দেখেন, হচ্ছে কি এসএসসি হিমসেলফ অর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, এখানে এই যে ট্রাইপার্টি মিটিং, এই মিটিং এ এসএসসি নিজে আসতে পারবে অথবা তার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে। সেম গোস টু ডিসিটিও নিজে আসতে পারবে অথবা তার রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবে। তার মানে এখানে যে দুই পার্টি সে নিজে আসতে পারবে অথবা তার পক্ষে কাউকে পাঠাতে পারবে। তাহলে দুই পক্ষ থেকে দুজন আসলো আর ফেসিলিটেটর তিনজন, এই তিনজনের মধ্যে কি হবে, ডিসকাশন হবে, সেটেলমেন্ট, এই অ্যারেঞ্জমেন্ট মিটিং হবে, এই পুরো বিষয়টা নিয়ে তারা মিটিং করবে। এখন দেখেন মিটিং করলো, মিটিং করার পরে এখানে কি আসছে, এখানে এগ্রিমেন্ট ইজ রিচড হোলি অর পার্টলি, তিন পার্টি মিলে তারা মিটিং করার পরে কোনোটা এগ্রিমেন্টে, কোনো একটা সম্মতিতে আসছে, মানে সম্মতি হয়েছে। যদি বলে নো, কোনো সম্মতি হয় নাই, ধরেন শেষ পর্যন্ত বললো কি, মিটিং করার পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি 1.3 মিলিয়ন দেন, ট্যাক্স 1.3 মিলিয়ন, মানে আরো সে ডিসিটি কি করলো, ধরেন আরো অ্যাসেসমেন্ট করে সবকিছু বিবেচনা করে সে বললো ট্যাক্স 1.3 মিলিয়ন, সবকিছু ট্রাইপার্টি মিটিং এ ঠিক হইলো ট্যাক্স 1.3 মিলিয়ন। এখন বলছে কি, এখন কি ওটা মানে কিনা, এটা কিন্তু কেবল বলা হয়েছে, এখন তো ডিসিশন দেবে সে মানে কিনা। যদি বলে নো মানে না, সেক্ষেত্রে কি হবে, ফেসিলিটেটর শুড কমিউনিকেট দ্য রেজাল্ট উইদিন 15 days ফ্রম দ্য ডেট অফ ডিসএগ্রিমেন্ট টু রিলেটেড পার্টিস। এই যে দিনে মিটিং হইলো, এই যে মিটিং এ এই সংখ্যাটা আসছে এবং তারা যে ডিসএগ্রিমেন্ট, তারা যে মানে নাই, ওই দিন থেকে কি হবে, 15 দিনের মধ্যে এই এটা কি করতে হবে, তাকে কমিউনিকেট করতে হবে।
এই দুই পার্টির সবাইকে সে কি করবে, লিখিত আকারে কমিউনিকেট করে দেবে যে আমরা এখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারিনি বা আমরা কোনোটা এগ্রিমেন্টে আসতে পারি নাই। অথবা কি করতে পারবো, এরপর কি বলছে, এসএসসি মে আপিল দ্য প্রপার অথরিটি। এই যে এডিআর, এই এডিআর যদি ডিসএগ্রিমেন্ট নো হয়, ধরেন ডিসিটি বললো সে 1.4 চায়, সে এর নিচে নামবে না। ডিসিটি ধরেন বসে রয়েছে যে আমি 1.4 এর নিচে নামবো না, আর এসএসসি বলছে আমি 1.2 এর উপরে উঠবো না, তার মানে ডিসএগ্রিমেন্ট হয়ে গেছে। ডিসিটি যেহেতু 1.4 নিচে নামতেছে না এবং কোনো এগ্রিমেন্ট হইতেছে না, তার মানে কি আমাদের অমীমাংসিত আছে, সেক্ষেত্রে কি হবে, এসএসসি মে আপিল দ্য প্রপার অথরিটি। এক্ষেত্রে এসএসসি কি করতে পারবে, যেহেতু এগ্রিমেন্ট হয় নাই, সে ফার্দার আবার আপিল করতে পারবে। এই গেল নো। আর যদি ইয়েস হয়, ধরেন ইয়েস হলো কি, কোথায় ইয়েস হলো, ধরেন সবকিছু বিবেচনা করে 1.3 তে ঠিক হইলো, এই যে ট্রাইপার্টি মিটিং 1.3 যেখানে বলছে ইয়েস, দুই পক্ষই ডিসিটি 1.3 মেনে নিছে, যে এসএসসি সেও 1.3 মেনে নিছে, দুই পক্ষই মেনে নিছে, রেজাল্ট কি ইয়েস। এক্ষেত্রে বলছে কি দেখেন, ফেসিলিটেটর শুড রেকর্ড ডিটেলস। এই যে পুরো মিটিং এর যে বিষয়বস্তু, ফেসিলিটেটর এটা কি করবে, রেকর্ড করবে, এন্ড কমিউনিকেট টু দ্য এসএসসি এন্ড রেসপেক্টিভ ডিসিটি। এবং এই যে ডিসকাশন হয়েছে, মিটিং হয়েছে, একটা অ্যামাউন্ট অ্যারাইজ হয়েছে এবং দুই পক্ষ এটা অ্যাকসেপ্ট করছে, এই যে পুরো যে বিষয়টা, এটা সে কি করবে, দুই পক্ষকেই লিখিত করে জানিয়ে দেবে। এটা কিন্তু অবশ্যই এটা কিন্তু লিখিত করে জানাতে হবে। এবং যেহেতু তারা দুই পক্ষ মেনে নিছে, রেজাল্ট ইজ ফাইনাল। এই যে রেজাল্ট, ট্যাক্স লায়াবিলিটি 1.3 মিলিয়ন, এটা ফাইনাল রেজাল্ট এন্ড ক্যান নট বি চ্যালেঞ্জ। এবং এই যে ডিসিশন 1.3, এই ডিসিশনকে আর চ্যালেঞ্জ করা যাবে না, মানে এই ডিসিশনের এগেইনস্ট আর আপিল করা যাবে না। ধরেন আপনি মিটিং এ বললো যে ঠিক আছে আমি মানি 1.3 মিলিয়ন, বাসায় কি বললো মানি না, এরকম কিছু করা যাবে না। যেহেতু ট্রাইপার্টি এগ্রিমেন্টে এটা মেনে নিছে এবং ফেসিলিটেটর এগুলা লিখিত করে দুই পক্ষে জানিয়ে দিয়েছে, এই ডিসিশন এটা ফাইনাল হয়ে গেছে এবং এই ডিসিশন আর চ্যালেঞ্জ করার ওয়ে নাই। এরপর কি হবে, যেহেতু এটা হয়ে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, ওই যে ডিসিটি ফার্দার একটা অর্ডার ইস্যু করবে, কয় মিলিয়নের, এখন সে কয় টাকার অর্ডার ইস্যু করবে। আগে ধরেন সে আগে ছিল 1.5 মিলিয়ন, এখন 1.3, সে এখন 1.3 অর্ডার ইস্যু করবে, যেখানে বলবে আপনি আগেই 1 মিলিয়ন দিয়ে রাখছেন, এখন বাকি যে 0.3 মিলিয়ন বা 3 লাখ এইটা এখন দিয়ে দেন, ধরেন 2 সপ্তাহ সময়, মানে এরকম একটা দিয়ে সে একটা অর্ডার ইস্যু করে দিল। এরপর এসএসসি কি করবে, এই টাকাটা পে করে দিল, এসএসসি এই টাকাটা পে করে দিল। এই যে আমাদের যে ঝামেলাটা, ট্যাক্সের যে কেসটা, এটা এখানেই শেষ। তো এইখানে আমাদের পুরো এডিআর প্রসেস আমরা এখানে মানে পুরো একবার এক্সাম্পল সহ দেখছি। তো এখন কোনো কোশ্চেন আছে কিনা আমাদের এই চ্যাপ্টারে এখন কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু বলেন। দাদা উপরে যে কনসার্নের যে বিষয়টা, ওদিকে কিন্তু ডিসিটি নাই, ইনকাম ট্যাক্স অথরিটি আন্ডারে ডিসিটি। হ্যাঁ, ওই যে ইনকাম ট্যাক্স, এখানে যে ইনকাম ট্যাক্স অথরিটি বলছে না, হ্যাঁ হ্যাঁ, ওই ইনকাম ট্যাক্স অথরিটি মানে এখানে ডিসিটি। আচ্ছা মানে এখানে ধরেন এই কনসার্ন তো ডিসিটি ছিল, অন্য কেউ হইতে পারে, অনেক সময় হয় না যে ডিসিটি নাই, ডিসিটির অবর্তমানে অন্য কেউ অর্ডার ইস্যু করছে। এই জন্য এখানে পুরো এখানে ইনকাম ট্যাক্স অথরিটি মানে পুরো ধরেন ওই এনবিআর এর যে পোর্শন, ওই পুরোটাকে বোঝানো হয়েছে। যদি এই চ্যাপ্টারটা আশা করি যদি মানে বুঝতে পারছেন, যদি কোনো কোশ্চেন থাকে একটু মানে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তো আমরা আমাদের চ্যাপ্টার যে 3, আমরা চ্যাপ্টার 3 তে একটু চলে যাব। আমাদের এখন কিছুটা সময় আছে, আমরা একটু তাহলে চ্যাপ্টার 3 একটু এগিয়ে থাকি। জি স্যার। তাহলে আমাদের চ্যাপ্টার 3 আমরা 3 তে চলে যাব। এখন দেখেন এই যে আমাদের চ্যাপ্টার 3 কি বলছে, চার্জ অফ ইনকাম ট্যাক্স। মানে এইখানে এই যে ট্যাক্সের চার্জ করা, আমরা এইটা দেখবো যে কত প্রকার ট্যাক্স আছে, কিভাবে ট্যাক্সটা চার্জ করতে হবে, কোথায় কোথায় ট্যাক্সটা চার্জ করতে হবে, আমরা কিন্তু এই বিষয়গুলো এখানে দেখবো। এখানে দেখেন এই যে চার্জ অফ ইনকাম ট্যাক্স, এখানে প্রথমে একটা বিষয় কি আসছে, আমাদের এখানে কত প্রকারে বা কত ভাবে ট্যাক্সটা চার্জ হতে পারে। এখানে কি বলছে, ট্যাক্সের সোর্স। আমাদের নর্মালি দেখেন কি হয়, আমাদের সচরাচর কি জানি যে যখন ইনকাম হয় সে ইনকামের উপর ট্যাক্স দিবে, বাট দেখেন ট্যাক্স কখন চার্জ হয়, এখানে হচ্ছে কি ট্যাক্সের সোর্স। কিছু ট্যাক্স আছে সোর্স কেটে রাখবে, মানে যখন টাকা পেমেন্ট হবে
ওই পেমেন্টের সময় ট্যাক্স রেটে রাখবে। এটা হচ্ছে ট্যাক্সের সোর্স। আর নাম্বার পিতে কি বলছে? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। বা কিছু 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 ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অগ্রিম ট্যাক্স পে করে দিতে হবে। আপনাকে এই ইনকাম ট্যাক্সটা অ্যাডভান্সে পে করে দিতে হবে। তার মানে আপনার কিন্তু এখনো ইনকামও হয় নাই, বাট আপনাকে আগেই ট্যাক্সটা পে করে রাখতে হবে। নাম্বার সি হলো মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স হলো কি? এমন একটা অ্যামাউন্ট অফ ট্যাক্স যেটা আপনাকে অবশ্যই পে করতে হবে। এই যে মিনিমাম ট্যাক্স, এটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোম্পানি সবার জন্য কিন্তু সেপারেট। তার মানে কি একটা অ্যামাউন্ট, এমন একটা অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্ট আপনাকে অবশ্যই দিতে হবে, মানে ওর নিচে আপনি দিতে পারবেন না। সামটাইমস এমন হবে, কোনো ধরেন ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার ট্যাক্স আসছে 200 টাকা, তার ট্যাক্স 200 টাকা, আর সে তো 200 টাকা ট্যাক্স দিতে পারবে না। তার কি করতে হবে? ধরেন তার মিনিমাম ট্যাক্স 5000, ওই ব্যক্তি মিনিমাম ট্যাক্স 5000, আর এটা হচ্ছে তার মিনিমাম, আর তার ট্যাক্স আসছে 200, তো সে কিন্তু 200 দিবে না, সে কি দেবে? 5 কি দেবে? কারণ কি এটা তার মিনিমাম ট্যাক্স। তার মানে ওই ব্যক্তির যেটা মিনিমাম ট্যাক্স, ওর নিচে সে ট্যাক্স দিতে পারবে না। আর বলছে এনি আদার ট্যাক্স, আর অন্য কোনো যদি ট্যাক্স থেকে থাকে। দেখেন আমাদের এই কয় ধরনের ট্যাক্স আছে, যেগুলো আমাদের কি হবে? টাইম টু টাইম বিভিন্ন সময় চার্জ হয়। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস দেখবো। ভাইয়া এনি আদার টেক্সট বলতে কোনগুলাকে বোঝায়? যেমন ওইগুলো এই যে নগদ যেটা, ধরেন নগদ যেটা পড়তেছে সেইটাই, ওইটাই এনি আদার ট্যাক্স। ওই সারচার্জ এইটি ধরেন ওই এনি আদার। ওইখানে যেগুলো আছে ওইগুলো বাদ দিয়ে অন্য কোনো যদি ট্যাক্স থাকে। আমাদের প্রথমে আসছে 3.2 থেকে আসছে সারচার্জ। সারচার্জ অন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স। এই যে সারচার্জ, এই সারচার্জের বিষয়টা কি? এখানে বলা হয়েছে এই যে যারা যারা ট্যাক্স পেয়ার, এই ট্যাক্স পেয়ারের তাদের যে ওয়েলথ, তাদের ওয়েলথের উপর বেস করে তাকে কিছু পরিমাণ ট্যাক্স দিতে হবে। দেখেন এইটা কিন্তু ইনকামের উপর না, এই যে ট্যাক্সটা, এই ট্যাক্সটা কিন্তু ইনকামের উপর না, এই ট্যাক্সটা কিসের উপর? ওয়েলথের উপর। এই জন্য এটার নাম কি হয়েছে? এটার নাম হচ্ছে ওয়েলথ সারচার্জ। এটার নাম কি? ওয়েলথ সারচার্জ। এখন এই যে ওয়েলথ সারচার্জ, এইটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আমাদের এই ট্যাক্সে কিন্তু এরকম অনেক স্ল্যাব আছে, অনেক রেট আছে, এটা একটু মনে রাখতে হবে সবগুলো। এই যে ওয়েলথ সারচার্জ, এখানে কি বলছে? আপ টু বিডি 4 মিলিয়ন, সরি আচ্ছা 4 মিলিয়ন না, 40 মিলিয়ন, 4 কোটি পর্যন্ত যদি কারো ওয়েলথ হয় বা নেট ওয়েলথ যদি হয় 4 কোটি, তাহলে তার রেট হচ্ছে 0। তার মানে কোন একজন ব্যক্তি যার নেট ওয়ার্থ বা ওয়েলথ 4 কোটির নিচে, তার কিন্তু কোনো প্রকার সারচার্জ নাই। তার সারচার্জ কখন আসতেছে? যখন তার এই নেট ওয়ার্থ 4 কোটি পার করবে। এবার কি বলছে? মোর দেন বিডি 40 মিলিয়ন, 4 কোটির বেশি বাট লেস দেন 100 মিলিয়ন, 4 কোটির বেশি 10 কোটির কম। এরপর কি বলছে? or SEC has more than one motor vehicle in his own name, তার নিজের নামে একের বেশি মোটর ভেহিকেল আছে। এখানে মোটর ভেহিকেল মানে কিন্তু ধরেন প্রাইভেট কার, জিপ, এগুলো। তাহলে কটা হইতে হবে? একের বেশি, মানে একটা না কিন্তু একের বেশি হইতে হবে। or হাউস প্রপার্টি ওভার 8000 স্কোয়ার ফিট, অর্থাৎ তার একটা হাউস প্রপার্টি আছে যেটা হচ্ছিল 8000 স্কোয়ার ফিট এর বেশি। যদি এই যে 3টা কন্ডিশন, এই 3টা যদি কোনো একটা ফুলফিল করে, তার সারচার্জ হচ্ছে 10%। আগে আমরা পার্সেন্টেজটা দেখি, এরপরে আমরা অ্যামাউন্ট দেখবো যে অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেশন হবে। তার মানে আমাদের কি আসলে প্রথম 4 কোটি 0, 4 কোটি থেকে 10 কোটি, অথবা মোর দেন ওয়ান মোটর ভেহিকেল ইন হিজ ওন নেম, অর হাউস প্রপার্টি ওভার 8000 স্কোয়ার ফিট, তার সারচার্জ কত পার্সেন্ট? 10%। এবার বলছে কি? মোর দেন 100 মিলিয়ন, লেস দেন 200 মিলিয়ন, 20%। মোর দেন 200 মিলিয়ন, লেস দেন 500 মিলিয়ন, 30%। মোর দেন 500 মিলিয়ন, তার মানে 50 কোটির বেশি, তার সারচার্জ কত? 35%। এই হচ্ছে আমাদের স্ল্যাব, এখানে আমাদের রেট। এখন কথা হলো এই যে রেট, এই রেটটা অ্যাপ্লিকেবল হবে কিসের উপর? এই রেটটা কিসের উপর অ্যাপ্লিকেবল হবে? ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে তার যে ইনকাম, এবং আমরা যে অ্যাসেসমেন্ট করতেছি তার যে রিটার্নটা সাবমিট হবে, ওই পার্টিকুলার ইনকাম ইয়ারের উপর যে ইনকাম হয়েছে, ওই ইনকামের উপর তার যে পরিমাণ নেট ট্যাক্স আসছে, তার যে পরিমাণ নেট ট্যাক্স বা ট্যাক্স লাইবিলিটি, যেটা
এই যে নেট ট্যাক্স বা ট্যাক্স লাইবিলিটি ওই অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজটা বসবে। যদি এমন হয় একজন ইন্ডিভিজুয়াল এসএসসি তার ট্যাক্স লাইবিলিটি অ্যাজ এক্সাম্পল 35,000, ধরেন তার ট্যাক্স লাইবিলিটি 35,000, এবং সে যদি এইটার মধ্যে পড়ে কত পার্সেন্ট 10%, তাহলে সে কয় টাকা দিবে 35,000-এর 10%, তার মানে 3.5। এইটা হচ্ছে তার ট্যাক্স লাইবিলিটি হয়েছে, এটা তার সারচার্জ কত 3.5, সে টোটাল দেবে ছিল 38.5। আমরা দেখেন এখানে কি বুঝলাম, এই যে রেটটা কিসের উপর অ্যাপ্লাইড হবে, এই রেটটা অ্যাপ্লাইড হবে ট্যাক্স লাইবিলিটির উপর। এখন দেখেন এইখানে একটা এক্সাম্পল দিছে, আমরা এক্সাম্পলটা একটু দেখি। এক্সাম্পলটা যদি দেখি তাহলে এই যে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে কি বলছে, ট্যাক্স লাইবিলিটি আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। এই যে ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এই ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট যার পরে তার ট্যাক্স লাইবিলিটি কত আসছে 1,60,000, এটা তার ট্যাক্স লাইবিলিটি। এরপর কি বলছে দেখেন, নেট ওয়েলথ অ্যাজ পার লাস্ট অ্যাসেসড ইনকাম ইয়ার, গত বছর তার যে অ্যাসেসমেন্ট হয়েছে তার লাস্ট অ্যাসেসমেন্ট অনুযায়ী তার নেট ওয়েলথ কত 2,86,23,000, এটা তার গত বছর ছিল। এক্রিশন ইন নেট ওয়েলথ ডিউরিং দ্য কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারে তার কি পরিমাণ, এক্রিশন মানে কিন্তু বৃদ্ধি পাওয়া, কারেন্ট ইয়ারে তার কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1,44,08,000। ওপেনিং আর এই বছরের কারেন্ট ইয়ারে তার যে বাড়ছে, দুটো যোগ করলে কত হয়েছে, নেট ওয়েলথ কত হয়েছে এই বছর 4,30,31,000। এখন দেখেন তার নেট ওয়েলথ কত হয়েছে 4,30,00,000। আমাদের ইনিশিয়াল স্ল্যাব কি ছিল, ইনিশিয়াল বলছিল 4 কোটি পর্যন্ত 0, 4 কোটি থেকে 10 কোটি 10%। দেখেন যেহেতু তার এখানে 4 কোটি ক্রস করে ফেলছে, তার মানে কি হলো, তাকে এখন কি করতে হবে 10% দিতে হবে। কিসের উপর, তার ট্যাক্স লাইবিলিটি ছিল 1,60,000, ওয়েলথ সারচার্জ, তার ট্যাক্স লাইবিলিটি ছিল 1,60,000, তার উপর 10% কত আসছে 16,000, তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি এইটা 1,60,000, এই 16,000 1,70,000, এটা হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি ইনক্লুডিং সারচার্জ। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে আমাদের কোনটা বিষয় ক্লিয়ার হলো, আমাদের এই সারচার্জের স্ল্যাবটা কোন স্ল্যাবে পড়লে কয় পার্সেন্টেজ রেট হবে, এবং আমরা ওই সারচার্জের রেট কোন টাকার উপর অ্যাপ্লাই করব, এবং আমাদের কিভাবে টোটাল অ্যামাউন্টটা বের করব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাক্স রিটার্নে তাকে কিন্তু ট্যাক্স শুরু করতে হবে এই টাকা, সে কিন্তু টোটাল কিন্তু 1,76,000 টাকা ট্যাক্স শো করবে। তার মানে এই যে সারচার্জ, এই সারচার্জটা কিন্তু তার কিন্তু এখানে ট্যাক্স, সব এই দুটো মিলিয়ে তা কি হবে 1,76,000, এটা হচ্ছে তার টোটাল ট্যাক্স, বা তার ধরেন মানে সে এখন তাকে এই টাকা পে করতে হবে। ট্যাক্স রিটার্ন অনুযায়ী তার এখন ট্যাক্স লাইবিলিটি কত 1,76,000, তাকে এইটা পে করতে হবে। তাহলে আমাদের এখানে সারচার্জের বিষয়টা গেল, আমরা এখন আমাদের পরবর্তী বিষয়টা যাই, যে পরেরটা কি আছে। দেখেন এখানে 3.3 কি বলছে, চার্জ অফ এডিশনাল ট্যাক্স। এখানে নামের মধ্যে কিন্তু কথা কি বলছে, চার্জ অফ এডিশনাল ট্যাক্স, কিন্তু তাকে এখানে কি হবে অতিরিক্ত ট্যাক্স চার্জ করা হবে। তাহলে এখানে কথা হলো, এই যে এডিশনাল ট্যাক্স, এটা কি সবাইকে চার্জ করা হবে নাকি কোনো স্পেসিফিক সিচুয়েশন আছে, কারণ এডিশনাল ট্যাক্স তো সবাইকে ধরা হবে না। এই যে এডিশনাল ট্যাক্স, এটা কিন্তু পার্টিকুলার সিচুয়েশনে চার্জ করা হবে। আমরা একটা করে দেখি যে কোন কোন ক্ষেত্রে এমন আছে যেরকম এডিশনাল ট্যাক্স চার্জ হবে। এইখানে বলা হয়েছে আমাদের বাংলাদেশে যেসব কোম্পানি আছে, এইসব কোম্পানিতে কি হতে পারে, কোন ফরেনারকে জব দিতে পারে। তার মানে আমাদের দেশে এই যে এমপ্লয়ার যদি গভর্নমেন্ট বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির পারমিশন ছাড়া, খেয়াল রাখবেন অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির পারমিশন ছাড়া কোনো ফরেনারকে এমপ্লয়মেন্ট করে বা কোনো ফরেনারকে কাজ করায়, যেহেতু সে কোনো ফরেনারকে অ্যাপ্রুভাল ছাড়া এখানে কাজ দিচ্ছে বা জব দিচ্ছে, তো তার উপর একটা এডিশনাল ট্যাক্স চার্জ হবে।
তারপর কি পরিমাণ এডিশনাল ট্যাক্স চার্জ হবে এখানে কি বলছে, shall be charged additional tax at 50% of tax payable। তার যে পরিমাণ ট্যাক্স পেবল ওই ট্যাক্স পেবলের 50% or টাকা 5 লাখ, whichever is higher। তার ট্যাক্স পেবলের 50% ওই টাকাটা আর 5 লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটা বড় ওটা সে দিবে। ধরেন যদি এমন হয় ট্যাক্স পেবল ধরেন 11 লাখ টাকা, ট্যাক্স পেবল 11 লাখ, ট্যাক্স পেবল 11 লাখ, এর 50% কত, 5.5 লাখ, আর বলছে 5 লাখ, আছে 5 লাখ, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা সে দিবে। দুটোর মধ্যে বড় কোনটা, হাইয়ার হচ্ছে কোনটা, 5.5 লাখ বড়, এইটা হচ্ছে সে এডিশনাল ট্যাক্স দিবে। ভাইয়া আবার একটু বলবেন কষ্ট করে। মানে কোন ফরেনারকে যদি অ্যাপ্রুভাল ছাড়া, পারমিশন ছাড়া কাজ করে বাংলাদেশে, বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানি আছে না, বাংলাদেশে অনেক এমএনসি আছে, বিদেশি কোম্পানি আছে, ওইসব কোম্পানিতে কিন্তু অনেক ফরেনার কাজ করে। ওই যেসব ফরেনার কাজ করে ওইসব ফরেনারকে জন্য কিন্তু আমাদের অ্যাপ্রুভাল অথরিটি, বেশিরভাগ ক্ষেত্রে ধরেন বিডে, কিন্তু বিডে থেকে অ্যাপ্রুভাল লাগে, বিডের অ্যাপ্রুভাল লাগে ওইসব ফরেনারকে বাংলাদেশে কাজ করার জন্য। যদি কেউ ওই পারমিশন না নেয় সেক্ষেত্রে তার উপর এডিশনাল ট্যাক্স চার্জ হবে। আর এডিশনাল ট্যাক্সটা আসবে কি হবে, তার ট্যাক্স পেবলের 50%, তার ট্যাক্স, তার ওই যে ধরেন কোম্পানি, ওই কোম্পানির ওই বছর ট্যাক্স পেবল কয় টাকা, ওই ট্যাক্স পেবল যে অ্যামাউন্ট তার 50% অথবা 5 লাখ, যেটা বড় ওইটা হচ্ছে তার লাইবিলিটি। আমাদের এক্সাম্পলে কি বলছি, ট্যাক্স পেবল 11 লাখ, তো 11 লাখের 50% 5.5 লাখ, আর আমাদের গিভেন 5 লাখ, দুটোর মধ্যে বড় কোনটা, 5.5 লাখ বড়। এই যে 5.5 লাখ, এটা তার এডিশনাল ট্যাক্স। তার ট্যাক্স পেবল কত, তার অরিজিনাল ট্যাক্স পেবল 11 লাখ, আর এখন তার একটা এডিশনাল ট্যাক্স আসছে। এই যে এডিশনাল ট্যাক্স, এটা কিন্তু তার জন্য অল কাইন্ড অফ ফাইন, কারণ সে কেন পারমিশন ছাড়া বিদেশি রাখছে, তাই না? এটা কিন্তু তার কাছে অল কাইন্ড অফ ফাইন। তার এখানে ফাইন আসলে কয় টাকা, ফাইন বললে বুঝতে সুবিধা হয়, তার ফাইন আসছে কত, 5.5 লাখ, আর অরিজিনাল 11 লাখ, তার টোটাল ট্যাক্স হলো কিন্তু 16,50,000। ওই 11 আর 5.5, 16.5, এটা হচ্ছে তার টোটাল ট্যাক্স হবে। জি জি, এই হচ্ছে তোর এডিশনাল ট্যাক্স। তো এই জন্য যখনই আপনার কোনো অডিটে যাবেন, যখন কোনো কোম্পানিতে অডিটে যাবেন, যদি এখানে ফরেন এমপ্লয়ি থাকে, সবসময় কি চাইবেন, বলবেন যে আপনাদের যে ফরেন এমপ্লয়ি আছে ওর জন্য বিডার অ্যাপ্রুভাল দেখান। ধরেন যদি এমন হয়েছে কোনো কোম্পানিতে অডিট করতে গেছেন, ওইখানে ফরেন এমপ্লয়ি আছে বাট বিডার অ্যাপ্রুভাল নাই, সো এটা কিন্তু আপনাদের জন্য একটা অবজারভেশন, কারণ এর জন্য কিন্তু কি হবে, ট্যাক্স লায়াবিলিটি বাড়বে। সো এর উপর ভিত্তি করে কিন্তু আপনারা কি করতে পারবেন, যদি ম্যাটেরিয়াল হয় আপনারা কিন্তু ওপিনিয়ন কোয়ালিফাই করতে পারবেন, যদি এমনটা ম্যাটেরিয়াল হয়। এখন দেখেন আমরা আরেকটা জিনিস দেখবো, চার্জ অফ মিনিমাম ট্যাক্স, সেকশন 163। সেকশন 163 অনুযায়ী কি হবে, মিনিমাম ট্যাক্স চার্জ হয়। এই যে মিনিমাম ট্যাক্স চার্জ হয়, তো এখানে দেখেন কি বলছে, কিছু কিছু কোম্পানির নাম দিয়েছে, এবং তাকে একটা রেট দিছে। প্রথমে কি বলছে দেখেন, ম্যানুফ্যাকচারার অফ সিগারেট, বিড়ি, চিম টোবাকো, স্মোকলেস টোবাকো আর এনি আদার টোবাকো প্রোডাক্ট, তার মিনিমাম ট্যাক্স কত, 3%। কিসের উপর, ওটা পরে বলতেছি। এরপর বলছে কার্বোনেটেড বেভারেজ, সুইটেড বেভারেজ, প্রডিউসার, এটা দেখেন সেলার না, মানে ডিস্ট্রিবিউটর না, কারা, প্রডিউসার, কত পার্সেন্ট, 3%। মোবাইল ফোন অপারেটর 2%। এইগুলো বাদ দিয়ে বাকি যেসব কোম্পানি আছে তাদের জন্য কত, 0.6%। এই যে পার্সেন্টেজটা কি, এটা কিন্তু মিনিমাম ট্যাক্স। কিসের উপর, অন গ্রোস রিসিপ্ট, এটা কিন্তু তার গ্রোস রিসিপ্টের উপর। এই যে গ্রোস রিসিপ্ট জিনিসটা কি? হ্যাঁ, এই গ্রোস রিসিপ্ট বলতে বোঝানো হয় ওই পার্টিকুলার ইনকাম ইয়ারে সে কি পরিমাণ টোটাল কত অ্যামাউন্ট রিসিভ করছে, টোটাল সে কত টাকা রিসিভ করছে, মানে কত টাকা সে টাকা পেয়েছে, মানে সেলস করে রিসিভ করছে। এখন এমন হতে পারে, ধরেন সেলস রেভিনিউ 1 কোটি, সে 20 লাখ টাকা অ্যাডভান্স পেয়েছে, আমরা অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী তো 20 লাখ টাকা তো আমরা ইনকাম দেখাই নাই, আমরা তো এটাকে আননান রেভিনিউ দেখাইছি, হ্যাঁ, তাই না?
বাট যেহেতু সে টাকাটা এটাও রিসিভ কি করছে আসবে? ওইটাও অ্যাড হবে। রেভিনিউ পারপাসে সে 1,20,00,000 টাকা রিসিভ করছে, যদি ওই 20 টাকা আমাদের অ্যাকাউন্টিং অনুযায়ী রেভিনিউ হয় নাই বা ট্যাক্স পারপাসে ওটা বাদ থাকবে। আমাদের এখানে বলছে কি টোটাল গ্রোস রিসিভ, মানে সে যেহেতু রিসিভ করে ফেলছে ওটা আমাদের এখানে কাউন্ট করতে হবে। যদি এমন হয় সে একটা অ্যাসেট সেল করছে, একটা অ্যাসেট সেল করে টাকা পাইছে, ওই যে অ্যাসেট সেল করে টাকা পাইছে ওই টাকাটা আমাদের এখানে এই রিসিপ্ট আন্ডারে চলে আসবে। তার মানে খেয়াল রাখবেন টোটাল কত রিসিভ করছে সে, তার যে টোটাল যে রিসিপ্ট ওইটার উপর তাকে কি করতে হবে, এই মিনিমাম ট্যাক্সটা পে করতে হবে। মানে টোটাল ক্যাশটা দেখতে হবে আমার। মানে এক্সুয়ালি ক্যাশ। আর আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাক্স কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু ক্যাশ বেসিস, অল্প খুব সার্টেন এক্সেপশন আছে যেখানে অ্যাকচুয়াল বেসিস, আদারওয়াইজ ট্যাক্স অলওয়েজ ক্যাশ বেসিস, এটা মাথায় রাখবেন। বুঝতে পারছি। তো এই যে কটা কোম্পানি এলো এই তো আমরা এখানে রেট দেখলাম, এখন একটা এক্সেপশন দেওয়া আছে। একটা এক্সেপশন কি, যদি কোনো কোম্পানি নতুন হয় বলছে দেখেন, হাউএভার রেট অফ মিনিমাম ট্যাক্স শ্যাল বি 0.1% ফর অ্যান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এনগেজড ইন ম্যানুফ্যাকচারিং অফ গুডস এক্সেপ্ট ফর টোবাকো এন্ড বেভারেজ। এই যে টোবাকো আর বেভারেজ এইগুলো বাদ দিয়ে অন্য যেসব গুডস ম্যানুফ্যাকচারিং আছে, তার মানে কি দেখেন ম্যানুফ্যাকচারিং অফ গুডস, তার মানে কিন্তু সার্ভিস কোম্পানি না, শুধুমাত্র গুডস কোম্পানি যাদের প্রোডাকশন হয়। কোন কোন প্রোডাকশন? টোবাকো এবং বেভারেজ বাদ দিয়ে। এদের প্রথম যে 3 বছর, ফার্স্ট 3 ইয়ার, এদের কি হবে, মিনিমাম ট্যাক্স হবে 0.1%। প্রথম 3 বছর হবে 0.1%, 3 বছর যাওয়ার পরে এরপরে সে তার যে রেগুলার রেট সে তারই রেগুলার রেটে মিনিমাম ট্যাক্স দিবে। টোবাকো আর বেভারেজ বাদে সবাইকে মিনিমাম ট্যাক্স হবে 0.1। 0.1% দিচ্ছে প্রথম 3 বছর। তার মানে কি টোবাকো বেভারেজ যদি হয়, টোবাকো বেভারেজকে কিন্তু প্রথম বছর কিন্তু ওই 3% দিতে হবে, ওর যে রেগুলার যে 3% আছে ওইটা কিন্তু দিতে হবে। তার মানে ওর জন্য কিন্তু কম নাই। আর ধরেন এই যেটা, এই যে মোবাইল ফোন অপারেটর, এই তো সার্ভিস প্রোভাইডার, এ কিন্তু না। এই যে এনি আদার কেস, এই এনি আদার কেসে অন্য যেসব কোম্পানি আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারা প্রথম 3 বছর ধরে 0.1% আর এই প্রথম ধরে 0.6% মিনিমাম ট্যাক্স। এখন দেখেন এইটা কিন্তু মিনিমাম ট্যাক্স আমরা আনলাম শুরু পর অন দ্য বেসিস অফ গ্রোস রিসিপ্ট। আর এখানে আরেকটা জিনিস আছে, এই সেকশন 163 অনুযায়ী কিছু টিডিএস কাটতে হয়। আমাদের টিডিএস তো অনেক টিডিএস আছে, সেকশন 163 অনুযায়ী যেসব টিডিএস কাটতে হয় ওই টিডিএসটা হচ্ছে মিনিমাম ট্যাক্স হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা দেখি যে মিনিমাম ট্যাক্স, এখানে মিনিমাম ট্যাক্স কয়টা আসলো, একটা হলো, তাহলে দেখেন নাম্বার ওয়ান কি আসলো, টিডিএস আন্ডার সেকশন 163। এই 163 অনুযায়ী যেসব টিডিএস, যে পরিমাণ টিডিএস কাটছে ওইটা, আর হচ্ছে এই মিনিমাম ট্যাক্স এই এই রেট অনুযায়ী, এই ট্যাক্স অন গ্রোস রিসিপ্ট 163 অনুযায়ী গ্রোস রিসিপ্টের মধ্যে ট্যাক্স আসছে। এই যে দুইটা, এই দুটোর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে এটা বুঝিনি ভাই, minimum আপনি tax। এটা কি বলছেন? মানে তার অ্যাটলিস্ট তার কি পরিমাণ ট্যাক্স দিতে হবে, অ্যাটলিস্ট তাকে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে। আমাদের ধরুন কোম্পানি কি হয়, অনেক টাকা টিডিএস কাটে না, অনেক টাকা কিন্তু টিডিএস কাটে। সব টিডিএস কিন্তু মিনিমাম ট্যাক্স না, সব টিডিএস মিনিমাম ট্যাক্স না। ওই যে সব টিডিএস গুলো মিনিমাম ট্যাক্স, যেসব টিডিএসটা মিনিমাম ট্যাক্স, ওই টিডিএস এর যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট আর এই যে গ্রোস রিসিপ্ট, এই গ্রোস রিসিপ্ট অনুযায়ী যে আমাদের ট্যাক্সটা আসছে, এই দুটোর মধ্যে যেটা বড় ওইটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। এটা ভাই কোথায় বলা আছে? এটা আমাদের 163 বলা আছে, এই সেকশন 163 ওখানে বলা আছে। কোথায় ভাই বুঝিনি। এই যে এই সেকশনে বলা আছে, এইখানে বই এই মানে বইয়ের এখানে নাই কিন্তু এটা আছে। এই যে 163, যদি আপনার একটু যদি একটু এটা খেয়াল করেন, যদি একটু আইন দেখেন কখনো, ওইখানে এটা বলা আছে ডিটেলসে। বইতে নাই এটা। আমাদের এইখানে নাই, মানে এই পয়েন্ট, মানে এই চ্যাপ্টারে নাই। এটা হচ্ছে যে ট্যাক্সে যে এই অ্যাসেসমেন্টের যে চ্যাপ্টার, মানে ওইখানে দেওয়া আছে। বা যদি এখানে যেহেতু এটা পড়া গেছে তাই এখানে বলে দিলাম। আমরা যখন অ্যাসেসমেন্টটা দেখবো তখন যখন আমরা ক্যালকুলেশন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু থাকতে পারে, কনফিউশন লাগতে পারে, জাস্ট একটু মানে শুধু এইটুকু জেনে রাখেন, মানে যেটা বললাম এটা যখন আমরা অ্যামাউন্টে দেখবো ক্যালকুলেশন করে,
তখন আসলে বিষয়টা পুরোপুরি সলভ হয়ে যাবে, তখন আর বোঝাটা ইজি হয়ে যাবে। তো এখানে এখানে কিন্তু এখানে কিন্তু কোনটা খেয়াল রাখতে হবে, এই যে রেট, এখানে কিন্তু রেটটা খেয়াল রাখতে হবে, এবং এই কোন কোম্পানি কত রেট এটা মনে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে কোম্পানির আমরা মিনিমাম ট্যাক্স দেখলাম। এখন আরো কিছু মিনিমাম ট্যাক্স আছে, বলছে কি চার্জ অফ মিনিমাম ট্যাক্স ফর পার্টনারশিপ ফার্ম। আমরা নর্মালি কি জানি, পার্টনারশিপ ফার্ম কোন রেটে ট্যাক্স দেয়? পার্টনারশিপ ফার্ম ট্যাক্স দেয় কিন্তু যে রেগুলার স্ল্যাব রেট, আমাদের যে রেগুলার স্ল্যাব রেট, সেই রেগুলার স্ল্যাব রেটে কিন্তু ট্যাক্স দেয়। বাট এখানে বলা হয়েছে কোন পার্টনারশিপ ফার্ম যদি কোনো ইনকাম ইয়ারে তার গ্রোস রিসিপ্ট 50 লাখ পার করে, দেখেন মোর দেন 50 লাখ, 50 লাখের ইকুয়াল না, ওই পার্টনারশিপ ফার্মে গ্রোস রিসিপ্ট যদি 50 লাখ পার করে, তবে তাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট? 0.16%-এর, সরি 0.6%-এর। দাদা এখানে গ্রস রিসিপ্টটা কি হলো, তাদের কারেন্ট অ্যাকাউন্টে টার্নওভারটাকে বুঝাইতেছে কিনা? এখানে টোটাল সে কত টাকা রিসিভ করছে, সে তার এক্সো রেভিনিউ, তার অ্যাডভান্স সে রিসিভ করে সেটা সহ। বুঝতে পেরেছি। বাট এটা কিন্তু আবার এটা মানে তো এটা না যে ধরনের সে লোন নিছে 20 লাখ টাকা, ওটা কাউন্ট করবেন, ওটা না কিন্তু। এক্স্যাক্টলি। কেন দাদা লোন নিলে তো এখানে- টাকা পাইছে। না ওটা তো মানে এখানে গ্রোসারি বলতে কিন্তু মানে তার ইনকাম যে সোর্স, তার মানে তার রেগুলার যে অপারেশন, মানে ওইখান থেকে ধরতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা যদি ক্লায়েন্ট 50 টাকা দিতে, ক্যাশ ডিপোজিট আসছে, বাই চেকে আসছে, ক্লায়েন্ট থেকে টাকা পাইছে, এটসেট্রা। যে কোনো ভাবে হতে পারে, ধরেন সে সার্ভিস অডিট করছে, ক্যাশ পেতে পারে, চেক পেতে পারে, ব্যাংক ট্রান্সফার পেতে পারে, এবং ধরেন অনেক সময় হয় না, যদি এমন হয় যে এই এটা বেশি এমন হয়, ধরেন যেগুলো ইন্টারনাল অডিট, ইন্টারনাল অডিট তো বেশি দিন হয়, তাই না? একটা অডিট ধরেন স্ট্যাটিউটরি অডিট তো 1 মাস 2 মাস বা 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়, বা যে ইন্টারনাল অডিট ধরেন এটা 6 মাসের ইন্টারনাল অডিট, ওইখানে কিন্তু ধরেন অনেক সময় কিন্তু মান্থলি বেসিসে বিল করে, আবার অনেক সময় কিন্তু কোয়ার্টারলি বিল করে, আবার কিন্তু অ্যাডভান্স টাকা নেয়। তো যদি অ্যাডভান্স টাকা দিয়েছে, ওটা কিন্তু এখানে গ্রোসারি হিসেবে কাউন্ট করতে হবে। বুঝতে পারছি। তো দাদা এদিকে আমরা এখানে মিনিমাম কয়টা- ট্যাক্স 0.60, আর এদিকে আবার বলছে টোটাল ইনকাম হুইচ এভার ইজ হায়ার, এটাও বলতেছে। মানে ধরেন তার যে টোটাল ইনকাম, ওই ইনকামের উপর তার যেটা রেগুলার ট্যাক্স আসছে ওইটা, আর 0.6% এই দুইটা। ধরেন তার 55 লাখ টাকা ছিল তার রিসিপ্ট, এই তার 55 টাকা রিসিপ্ট, তাহলে এই 55 টাকা রিসিপ্ট এর উপর কয় পার্সেন্ট হবে? 0.6%। এটা তার রিসিপ্ট, তার রিসিপ্ট কত? 55 লাখ, 0.6%। আর ধরুন তার ট্যাক্সেবল ইনকাম, কারণ সে তো তার ট্যাক্স দিবে, ধরেন তার ট্যাক্সেবল ইনকাম 35 লাখ, তাহলে এই যে এটা তার ট্যাক্সেবল ইনকাম, এই ট্যাক্সেবল ইনকামের উপর তার যে টাকা ট্যাক্স আসছে, আর এইটা যে গ্রোস রিসিপ্ট, এখানে যে টাকা ট্যাক্স আসছে, এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা সে দিবে। মানে স্ল্যাব অনুযায়ী যে টাকাটা, যে ট্যাক্স লাইবিলিটি আসছে, আর এটাকে যে মিনিমাম ট্যাক্সের যে ট্যাক্স লাইবিলিটি হ্যাঁ। হচ্ছে, তার মধ্যে As example, ধরেন এখানে আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, আমি আরবিট্রারি বলতেছি। ধরেন এই 35 লাখ এর উপর তার আসে ধরেন 3 লাখ সামথিং, ধরেন 3,10,000 টাকা আসছে, অ্যাজ এক্সাম্পল, মানে ক্যালকুলেশন কত একটু বেশি হবে, এমনি ধরলাম। কত আসছে? 3,10,000। আর এখানে কত আসছে? এখানে আসবে হচ্ছিল অ্যারাউন্ড 3 লাখ, Minimum 3 লাখ tax। আসবে মনে হয়। ধরেন এখানে আসছিল না 0.6, তার মানে কিন্তু 3 5 চক 30 আর 5 চক 30, 33 টাকা আসবে মনে হয় এখানে। দেখেন এই যে 50 টাকা গ্রোস রিসিপ্ট, এই দুটোর উপর 0.6 আসে হচ্ছে 30,000 ধরলাম আর কি। আর তার ট্যাক্সেবল ইনকাম 35 লাখ, সেখানে আসে ধরেন 3,10,000। এই দুটোর মধ্যে যেটা বড় সেটা সে পে করবে। দুটোর মধ্যে বড় কোনটা? এইটা বড়, তো এইটা সে পে করবে। 3,10,000। যদি এমন হতো, যদি এমন হতো যে এইটা ধরেন আরো বেশি, ধরেন এইটা 3,30,000, এটা ধরেন 3,30,000, তখন সে এইটা পে করতো। কারণ এখানে আমাদের কি পয়েন্টটা কি আসছে, দুটো মধ্যে যেটা বড় সেটা সে পে করবে। এটা হচ্ছে কাদের জন্য? পার্টনারশিপ ফার্মের জন্য। এখন এই যে পার্টনারশিপ ফার্ম, এই পার্টনারশিপ ফার্ম তো বাদ গেল, এরপর যদি এমন হয়
চার্জ অফ মিনিমাম ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল। এই যে যারা আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তি, এই ইন্ডিভিজুয়াল ব্যক্তি ক্ষেত্রে কি বলছে, যদি গ্রস রিসিপ্ট 3 কোটি পার করে, ইন্ডিভিজুয়াল ব্যক্তি তার গ্রস রিসিপ্ট যদি 3 কোটি পার করে, সেক্ষেত্রে সে কি করবে, গ্রস রিসিপ্টের উপর 0.25%, দেখেন ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য কি বলছে, গ্রস রিসিপ্ট 3 কোটি পার করলে 0.25%, অথবা তার যে মানে রেগুলার এই যে স্ল্যাব, মানে যেটার মধ্যে যেটা হায়ার হবে, মানে উপরেটার মতো ট্রিট করতে হবে এটা করে। হ্যাঁ উপরের মধ্যে ওইটা, বাট এখানে শুধু অ্যামাউন্ট আর ওই রেট শুধু একটু ডিফারেন্ট করছে। হ্যাঁ, মানে পার্সেন্টেজ রেটটা খালি আর অ্যামাউন্ট ডিফারেন্ট। হ্যাঁ, এইটা তো গেল 3.6 পর্যন্ত। এখন যেটা দেখবো 3.7, এইটা হচ্ছে একটা কমন, মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আসতে পারে। মানে এখন যে 2-3টা দেখবো, এই ভাইয়া, এখান থেকে একটা আসতে পারে। হ্যাঁ, ভাইয়া বলেন। 3.6 এর ভাইয়া 3 কোটির বেশি, 3 কোটি অর অ্যাবাভ, মানে 3 কোটি হলেই মানে 2.5 আচ্ছা। 0.25%, তাই না? হ্যাঁ 3 কোটি হলেই, দুটোর মধ্যে ডিফারেন্স, এটা কিন্তু 3 কোটি হলেই, আর উপরটা কিন্তু হচ্ছে 50,000 বেশি, তার মানে 50,000 টাকা থেকে শুরু। মানে 3 কোটি হলেও এটা আমি 0.25 ধরবো, এটাই বোঝাচ্ছি। হ্যাঁ তো হ্যাঁ 3 কোটি হলে 0.25 ধরতে হবে। আচ্ছা, এখন আমরা 3.7টা দেখি। দেখেন, এই যে কোম্পানি বিজনেস করতেছে, বিজনেস করে কোম্পানি প্রফিট আর্ন করে, প্রফিট আর্ন করার পরে সে কি করে, সে ডিভিডেন্ড ঘোষণা করে, তাই না? সে কি করতেছে, ডিভিডেন্ড ঘোষণা করে। এখন বলেন তো ডিভিডেন্ড কয় প্রকার? 2 প্রকার, একজন একটু কি কি বলেন? ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড। হ্যাঁ, ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড। একটা কোম্পানি কি করতে পারে, সে শুধু ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে, শুধু স্টক ডিভিডেন্ড দিতে পারে, অথবা দুটো দিতে পারে। সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, স্টক ডিভিডেন্ড দিচ্ছে, দুটো দিতে পারে, যে কোনো একটা অথবা দুটো দিতে পারে। এখন এখানে বলা হয়েছে, যদি কখনো এরকম হয় সে যে পরিমাণ স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে সেটা ক্যাশের থেকে বড়, তার মানে ক্যাশ ডিভিডেন্ড থেকে স্টক ডিভিডেন্ড বড়। স্টকটা বড়, ক্যাশ খেয়াল ছোট। করবেন, ক্যাশ ডিভিডেন্ড ছোট, স্টক ডিভিডেন্ড বড়। যদি এরকম হয়, এক্ষেত্রে তাকে একটা ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স দিতে হবে? পে 10% অন দ্য হোল অ্যামাউন্ট অফ স্টক ডিভিডেন্ড। এক্ষেত্রে সে যে পরিমাণ স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে ওই ফুল অ্যামাউন্টের উপর তাকে 10% ট্যাক্স দিতে হবে। ধরেন সে কি করলো, লিস্টটা তো জায়গায় নেই আমার লিখতে, যাই হোক দেখেন, সে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ধরেন 1 লাখ, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 1 লাখ, আর স্টক ডিভিডেন্ড দিচ্ছে ধরেন 1.5 লাখ। তাহলে আমাদের স্টক ডিভিডেন্ড অবশ্যই বড় হয়েছে, যেহেতু আমাদের ক্যাশ ডিভিডেন্ড থেকে স্টক ডিভিডেন্ড বড় হয়েছে, এই স্টক ডিভিডেন্ড যে পুরো অ্যামাউন্ট, এই পুরো অ্যামাউন্টের উপর সে 10% ট্যাক্স দিবে। তার 1.5 লাখ টাকার উপর 10%, সে 15,000 টাকা ট্যাক্স দিবে। বুঝতে পারছি। যদি এমন হয় কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, শুধু স্টক ডিভিডেন্ড দিচ্ছে, তাও তো স্টক ডিভিডেন্ড বড়, ক্যাশ ডিভিডেন্ড 0, স্টক ডিভিডেন্ড পুরো, তাই না? মানে এই স্টক বড় হলে 10% দিতে হবে মিনিমাম। স্টক ডিভিডেন্ড বড় হলেই স্টক ডিভিডেন্ড অ্যামাউন্টের উপর তাকে 10% দিতে হবে। বুঝতে পারছি। এবার 3.8 দেখি আমরা। দাদা আজকে রেখেন দেন এতটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই বন্ধু রাখি। আমরা এখানে 3.7 রাখলাম, যে স্টক ডিভিডেন্ড মধ্যে রাখলাম। তাহলে ভাই ঈদের পর ক্লাস না? তাহলে আর ঈদের পরে ক্লাস, আমাদের ঈদের পরে নিতে ফার্স্ট পারেন। ক্লাসে আমাদের। আচ্ছা দাদা, এই কোশ্চেন ছিল, এই যে ট্যাক্সটা 10% স্টক বেশি, স্টক ডিভিডেন্ড বেশি হলে এই ট্যাক্সটা কে পে করবে? এই ট্যাক্সটা কোম্পানি পে করবে। কোম্পানি? হ্যাঁ, কোম্পানি দেবে এটা। আচ্ছা ভাইয়া, যদি ক্যাশ ডিভিডেন্ড হয় বড়, তাহলে 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 ডিভিডেন্ড লাগবে না। ও তাহলে ট্যাক্স দিতে হবে না। দাদা তখন একটু আগে tax কিন্তু দেবে না। একটা ছিল পার্টনারশিপ ফার্মের, ওইটা হলো আপনার 50 লাখ টাকার উপরে যদি গ্রোস রিসিভ করে। তারপরে ছিল হ্যাঁ। ইন্ডিভিজুয়াল হ্যাভিং বলতে কি, আইদার এখানে স্যালারির ইন্ডিভিজুয়ালও হতে পারে, আবার ব্যবসা করেও হতে পারে, 2% তো এখানে হতে পারে।
এখানে ব্যবসা করে বলতে কিন্তু তাকে কিন্তু কোম্পানি হয়ে যাবে না, অন অফিস হয়ে যাবে না, যদি এমন সে তার 1 মিলিয়ন বিজনেস, ট্রেডিং গুলা সোল ট্রেডার হ্যাঁ, তো প্রোপ্রাইটারশিপ 1 মিলিয়ন বিজনেস সোল ট্রেডার, ওর তো বিজনেসের উপর কোনো ট্যাক্স হয় না। এই 1 মিলিয়ন কোম্পানি তো 1 মিলিয়ন ব্যবসা, সে তো ওই ব্যক্তি হিসেবে ট্যাক্স দেয়। রাইট রাইট রাইট। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ভালো জিনিস মনে করছেন তো, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ওই যে ব্যক্তি, ওই ব্যক্তি কিন্তু অবশ্যই টোবাকো হওয়া যাবে না, টোবাকো অথবা মোবাইল ফোন এসব কিন্তু হওয়া যাবে না। জি ওসব হলে আবার তারা ওইটার অনুযায়ী চলে যাবে। এর কারণ কি, টোবাকো মানে টোবাকো, সেটা সে যে হোক, ব্যক্তি হোক, কোম্পানি হোক, যাই হোক, টোবাকো মানে টোবাকো, মোবাইল ফোন মানে মোবাইল ফোন, ওই হয়ে চলে যাবে। তখন যদি কোনো ব্যক্তি টোবাকো বিজনেস করে, 1 আমেরিকার টোবাকো বিজনেস, সেক্ষেত্রে তার রিসিভ যদি 3 কোটি হয়ে যায়, তখন সে কিন্তু টোবাকোর উপর 3%, সে কিন্তু 3% মিনিমাম ট্যাক্স দিবে, নট 0.25%। কারণ এক্স্যাক্টলি কি, এক্স্যাক্টলি। যদিও সে ইন্ডিভিজুয়াল বাট সে কিন্তু টোবাকোর আন্ডারে পড়ে গেছে। হুম, জি। ঠিক আছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই একটা লাস্ট একটা কথা বলি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে স্টক কোম্পানি তো তার ইনকামের উপর একবার ট্যাক্স দিছে, এরপরে সে ডিভিডেন্ড দিল, স্টক ডিভিডেন্ড, আবার কেন ট্যাক্স দিচ্ছে, তাই না? এই যে স্টক ডিভিডেন্ড এর উপরে তাহলে আবার কেন ট্যাক্স দেওয়া লাগতেছে? এটার একটা কারণ হলো, যদি সে ক্যাশ ডিভিডেন্ড দিত, তাহলে যে শেয়ার হোল্ডার সে ডিভিডেন্ড পাইতো, শেয়ার হোল্ডার কিন্তু তার ইনকামের উপর ট্যাক্স দিত। তার এই যে ডিভিডেন্ডের অ্যামাউন্ট, এটা যদি ক্যাশে দিত, এই টাকার মধ্যে ট্যাক্স দিত শেয়ার হোল্ডার। যেহেতু সে ক্যাশ ডিভিডেন্ড কম দিচ্ছে, স্টক ডিভিডেন্ড বেশি দিচ্ছে, ওই টাকার উপর ঠিকই ট্যাক্স নিচ্ছে কোম্পানির কাছ থেকে। তো এইটা হলো এর রিজন। জি দাদা, ঠিক আছে। আমাদের আজকের ক্লাস এখানেই থাক। আর ঈদের পরে আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে 6 তারিখ, এবং আমাদের ফার্স্ট ক্লাসে কিন্তু ঈদের পরে ফার্স্ট ক্লাসের ট্যাক্স, যদি ভুল না করি, আর যদি এর মাঝে অন্য কোনো ক্লাস না নিয়ে নেয়। তো আপনাদের কাছে যেটা থাকবে রিকোয়েস্ট, সেটা হলো আমরা যেগুলো বললাম এগুলো একটু দেখে রাখবেন, আদারওয়াইজ একটু ভুলে যেতে পারেন। আর সবার ঈদ ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে দাদা। ঈদ মোবারক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। দাদা আপনাকেও আশীর্বাদ।